শুরু খেলা। আচ্ছা, আমাদের ক্লাসের কিছু রুলস রেগুলেশন আছে। অনেকেই জানেন, অনেকে জানেন না, একটু রিপিট করি। সেটা হলো যে আমরা প্রতিটা টপিক আলোচনা করি, আলোচনা করার পরে সময় দিই 2-3 মিনিট। এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা ওই সময় করতে হবে। আমি লেকচার দিচ্ছি, এর মাঝে কোনো প্রকার প্রশ্ন করা যাবে না, মানে আমাকে থামিয়ে দেওয়া যাবে না আর কি। ঠিক আছে স্যার? এই জন্য আপনার একটা নোটপ্যাড, একটি কলম লাগবে। সুন্দর করে লিখে রাখবেন প্রশ্নটা মনে আসলে, অথবা আপনি এই প্রশ্নের উত্তর হয়তো একটু পরেও পেয়ে যেতে পারেন, বাট লিখে রেখে। ঠিক আছে স্যার? 2 নম্বর বিষয় হলো, প্রতিটা ক্লাসের পরে আমাদের একটা করে হোমওয়ার্ক থাকবে। এটা মৃত্যুর মতো সত্য, আপনাকে জমা দিতে হবে। কোথায় জমা দিবেন সেটা একটু পরেই বলবো। আমাদের যে হোয়াটসঅ্যাপ এই গ্রুপটা আছে, এটা অনেকেই চিনেন, অনেকেই না চিনলে অসুবিধা নাই। এই গ্রুপটাতে হোমওয়ার্ক জমা দেবেন। হোম ওয়ার্ক সাব মিশন গ্রুপ। এই নোটপ্যাডগুলো এটা দিয়ে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে। আচ্ছা, এই গ্রুপটাতে হোমওয়ার্কগুলো জমা দিতে হবে, ঠিক আছে? আর হোমওয়ার্ক অবশ্যই বাধ্যতামূলক, দিতেই হবে। ঠিক আছে স্যার? আচ্ছা, আরেকটা নিয়ম হলো যে আমরা এই কোর্সে যতগুলো ডকুমেন্ট দেখাবো, এই ডকুমেন্টের শিট, ক্লাস নোটের শিট, এই ক্লাসের পরেই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব। ঠিক আছে? তো একবার শেয়ার করার পরে কিয়ামতের আগ পর্যন্ত আর চাওয়া যাবে না। সেটা কি করবেন? আপনি সুন্দর করে ওই নোটপ্যাড প্লাস প্লাস অথবা হচ্ছে যে এরকম একটা গুগল শিটে সুন্দর করে রেখে দিবেন। প্রতিটা ক্লাস শেষে আমাদের এই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। কোনো দিন আর চাইবেন না। সেটাও নোটপ্যাড প্লাস প্লাস অথবা এরকম গুগল একটা শিটে সুন্দর করে ক্লাস 1 ক্লাস 2 এরকম করে রেখে দিবেন। এটা দেখতে হবে বারবার। ঠিক আছে স্যার? আরেকটা হলো, খুব সিরিয়াস কথা এটা। ওই বাংলাদেশের মানুষের তো ধরেন অবিকশিত মস্তিষ্ক, কমন সেন্স একটু কম। এ কারণে কবি বলেছেন, কমন সেন্স ইজ ভেরি আনকমন ইন বাংলাদেশ। এখানে অনেক মা বোনেরা জয়েন করেছেন, দেশ বিদেশ থেকে জয়েন করেছেন। কেউ কারোর পার্সোনাল উইন্ডোতে নক দিবেন না। ঠিক আছে? নক দিলেন কাজের জন্য, কিন্তু ফাওয়াল অফের জন্য স্পেশালি কোনো মা বোনদের উইন্ডোতে নক দিবেন না। জানতে পারলে ইনস্ট্যান্ট গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। ঠিক আছে? টাকাটা লস হবে স্যার। এটা হয়। আরেকটা জিনিস হলো যে আমরা নেক্সট ক্লাসে 10 জন 10 জন করে একটা গ্রুপ করে দিব। প্রতিটা ক্লাস শেষে আপনারা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন, মেসেঞ্জার গ্রুপ করতে পারেন। প্লিজ ওই সমস্ত গ্রুপে আমাকে অ্যাড করবেন না, আবেগে অনেকে অ্যাড করে ফেলেন। আপনারা নিজেরা কমিউনিকেশন করবেন। যে হোমওয়ার্কগুলো থাকবে ওই গ্রুপে বসে বসে একে অপরের সাথে ডিসকাস করে করবেন। ঠিক আছে? কোনো প্রবলেম হলে আমরা পরের ক্লাসে সেটা সলিউশন দেব। ঠিক আছে স্যার? এই হলো মোটামুটি আমাদের ক্লাস রুলস রেগুলেশন। এর বাইরে কোনোভাবেই এদিক সেদিক যাওয়া যাবে না। কথা ঠিক আছে? ফাইনাল। আচ্ছা, এবার আমরা আমাদের মূল ক্লাসে একটু যাওয়ার চেষ্টা করি আর কি। ঠিক আছে স্যার? তো আমরা আহ, মূলত আমরা পড়বো হচ্ছে এআই ড্রিভেন মেটা অ্যাডস। এটা ডিজিটাল মার্কেটিং এর একটা বড় পার্ট, বাট ডিজিটাল মার্কেটিং এরিয়াটা আসলে অনেক বড়। তো এখানে একটা শীট দেয়া হয়েছে। এই জিনিসগুলো আমি এমনি ভিডিও দিব। আর একটা জিনিস হলো যে আপনাদেরকে একটা ইবুক দেয়া হয়েছিল। যারা হয়তো লাস্টের দিকে হয়েছে, আমি ইবুকটা আরো 2-3 বার শেয়ার করে দেবো, কোনো অসুবিধা নাই। ওই বইটা পড়ে ফেলে দিলে ভালো আর কি। পড়ে ফেলে দেওয়া মানে ভালো, মানে কি বাধ্যতামূলক, একটু পরেই কেন সেটা বুঝে যাবে। ঠিক আছে স্যার? তো ডিজিটাল মার্কেটিং কি জিনিস সেটা পড়ার আগে
আগে একটু বোঝার চেষ্টা করি যে ডিজিটাল মার্কেটিং এই এরিয়াতে আসলে কত ধরনের জিনিসপত্র আছে আর কি, হ্যাঁ? দেখেন, স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যানালিটিক্স প্রথমটা, এটা অবশ্যই একটু মাস্টার হওয়ার পরে, প্রথমেই না, বাট এটা একটা পার্ট, এবং ডিমান্ড ইজ হাই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, এজিও, এইও, অমুক তমক দুনিয়ায় প্রচুর কিছু এসেছে। ডিমান্ড ইজ হাই আছে। কি জিনিস আমরা বলছি না, সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা আমরা ওই যে গুগল অ্যাডসের পিপিসি টিপিসি করি, ঠিক আছে স্যার, এটাও ভেরি হাই ডিমান্ড দুনিয়াতে এক্সিস্ট করে আর কি, ডিজিটাল মার্কেটিং এরিয়া। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেহেতু দুনিয়া এখন সোশ্যাল মিডিয়ার, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, অমুক তমক আছে, সোশ্যাল মিডিয়াও ডে বাই ডে এগিয়ে যাচ্ছে এবং ডিমান্ড ইজ ভেরি হাই। বাট ইটস আর কি, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যারা শেখে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করে, জাস্ট ফর সোশ্যাল মিডিয়া মার্কেটাররা যারা কাজ করে বেসিক্যালি দেখবেন ফাইবার টাইবারে ওই কমেন্ট টমেন্ট রিপ্লাই দেয়, এগুলো আর কি, হ্যাঁ। কোর, আমরা এটা শিখবো ইনস্টাগ্রাম, ফেসবুক, তাহলে বুঝতে পারবো ব্যাপারটা কি। কন্টেন্ট মার্কেটিং ওই বিগ ব্যাং এর পর থেকেই ছিল, এখন পর্যন্ত আছে, বাট আমরা যেটা শিখতে যাচ্ছি মেটা, অ্যান্ড্রোমেটার কারণে এটা একটু বেশি হাইলাইটেড হয়েছে। উইদাউট কন্টেন্ট কোনোদিনও মার্কেটিং হয় নাই। তো কন্টেন্ট আমরা হয়তো আহ, এই কোর্সটাতে কন্টেন্ট কি জিনিস সেগুলো আমরা শিখব, কন্টেন্ট কেমন হয়, হ্যাঁ, কিভাবে আমরা কন্টেন্ট মেক করতে পারি। কিন্তু গ্রাফিক্স ডিজাইনারের কাজ হয়তো আপনি করবেন না, কিন্তু আপনার জানতে হবে যে কন্টেন্ট জিনিসটা কি, কিভাবে মেক করে। আমরা যখন ফানেল টানেল শিখবো, কোন স্টেজে কোন ধরনের কন্টেন্ট আমরা ব্যবহার করব, হ্যাঁ, এই বিষয় টিষয়গুলো থাকবে আর কি। ই কমার্স মার্কেটিং ও মার্কেটিং ধরেন হচ্ছে যে এই আমরা ফেসবুক, গুগল সবকিছুতে আমরা ই কমার্স মার্কেটিং করি, এটা আলাদা করছে আর কি, একটু আলাদা, মানে ভেরি হাই, যেহেতু ই কমার্স ইজ গ্রোয়িং দেখাইছে আর কি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং বর্তমান সময়ে খুব বড় মার্কেট, ইভেন অনেক এআই টুলসেরও জন্ম হয়েছে। এখন আর রিয়েল ইনফ্লুয়েন্সার লাগে না মোটামুটি। ধরেন রিভিউ তো একটা ইনফ্লুয়েন্সার, তাই না? মানুষকে কোনো একটা প্রোডাক্ট কিনতে ইনফ্লুয়েন্স করে, সেটাই, সেই তো ইনফ্লুয়েন্সার, তাই না? তার মানে কি, আপনার প্রোডাক্ট কেউ একজন কিনে একটা রিভিউ দিয়েছে, এটাও তো একটা ইনফ্লুয়েন্সার। বাট সেলিব্রিটি দিয়ে অনেক ইনফ্লুয়েন্সিং করা হয় প্রোডাক্টের জন্য, বাট সেগুলো ডিফারেন্ট প্রোডাক্টের ক্ষেত্রে আর কি, তাই না? সব প্রোডাক্টের ক্ষেত্রে ইনফ্লুয়েন্সার ব্যবহার করে বিষয়টা এরকম না আর কি। আপনি মাছ বিক্রি করেন, সারা বাংলাদেশের মানুষ মাছ খায়, আর এর আবার ইনফ্লুয়েন্সারের দরকার কি, তাই না? ইমেল, এসএমএস, যদি আমরা ফুল ধরেন মাল্টি চ্যানেল ডিজিটাল মার্কেটিংয়ে প্ল্যানিং করি, তখন হচ্ছে ধরেন ইমেল মার্কেটিং, এসএমএস মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং ইজ ইন্টিগ্রেটেড, বাট আমাদের এই কোর্সে নাই, বাট ইটস পার্ট অফ ডিজিটাল মার্কেটিং আর কি। সিআরও এই কোর্সের মধ্যেই থাকবে, আহ, আমাদের যতটুকু লাগে সিআরও পার্টটাও আমাদের থাকবে। কনভার্সন রেট অপটিমাইজেশন কিভাবে করি, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি কি কি পার্ট আছে, বা কেন এটা আলোচনা করতেছি একটু পরে বোঝা যাবে। মার্কেটিং অটোমেশন বা ওয়ার্কফ্লো অটোমেশন, এই সমস্ত জিনিসপত্রগুলো ভেরি হাই ডিমান্ড ডে বাই ডে। এই যে চ্যাটবট ট্যাটবট, হ্যাঁ, অথবা যারা লিড জেনারেশন ইয়াটিয়া করে, ওই যে জেপিআর টিপিআর দিয়ে আমরা কানেক্ট করে দিই, সিআরএম এ যাই, অনেক সময় গুগল শিটে, হ্যাঁ, গুগল শিটে আসে, এই সমস্ত ব্যাপার স্যাপারও বর্তমানে খুব গ্রোয়িং। তো এই হলো মোটামুটি হচ্ছে আমাদের কোর ডিজিটাল মার্কেটিং এরিয়াজ। এখন আমরা কি সবকিছু শিখবো? একটা প্রশ্ন, আমরা কি সবকিছু শিখবো? বর্তমান সময়ে বলা হচ্ছে যে, বর্তমান সময় না, সব সময় এটা ছিল যে আপনাকে এক দুইটা বিষয়ে একদম প্রো লেভেলে যেতে হবে, এলিট লেভেলে যেতে হবে। বাট যেহেতু ডিজিটাল মার্কেটিং এরিয়ায় আপনি কাজ করেন, সেহেতু প্রত্যেকটা বিষয়ে আপনার একটা জেনারেল নলেজ থাকতে হবে। তার মানে হচ্ছে যে আপনাকে হতে হবে স্পেশালিস্ট, বাট রেলিভেন্ট বিষয়গুলোকে আপনাকে হতে হবে জেনারেলিস্ট।
এখন আপনি বলতে পারেন, ভাই আমরা তো মেটা শিখতে পারি বা গুগল অ্যাড শিখলাম, আবার যেখানে অ্যানালিটিক্স ওয়েব অ্যানালিটিক্স শিখলাম, ঠিক আছে ভাই, বাকিগুলো এইগুলোকে আপনাকে মাস্টার অফ মাস্টার হওয়ার দরকার নেই। আপনি বেসিক কোনো কোর্স করতে পারেন, অথবা দেখবেন যে ইউটিউবে এগুলোর বহু প্লে লিস্ট আছে, জাস্ট দেখলেন, দু একবার হয়তো প্র্যাকটিস করলেন, জাস্ট ওই বিষয়টা আপনার জানা থাকলো, জেনারেলিস্ট। তার মানে এক দুইটা বিষয় আপনাকে স্পেশালিস্ট হতে হবে, আর রেলিভেন্ট বাকি বিষয়গুলোতে আপনাকে রকেট সায়েন্স পড়তে হবে না, কারণ ওটার সাথে ডিজিটাল মার্কেটিং ওটা রেলিভেন্ট না। ডিজিটাল মার্কেটিং এর সাথে এই ডিজিটাল মার্কেটিং এর যে কোর এরিয়া, এগুলো একে অপরের সাথে রেলিভেন্ট। অতএব এইগুলোতে আপনাকে এক দুইটা বিষয় আপনাকে প্রো হতে হবে, আর বাকিগুলোতে আপনাকে জেনারেলিস্ট হতে হবে। একটাতে এক দুইটাতে স্পেশালিস্ট, বাকিগুলোতে জেনারেলিস্ট হতে হবে, এটাই সাজেস্ট করে দিন দুনিয়ার মানুষ। ঠিক আছে স্যার? আচ্ছা, তো যেহেতু আমরা ফেসবুক মার্কেটিং শিখতেছি না, আমরা কিন্তু ফেসবুক অ্যাডস শিখতেছি। ফেসবুকের কোনো ডকুমেন্ট থেকে দেখবেন ফেসবুক মার্কেটিং শব্দটা নাজিল হয়নি। আবার গুগল অ্যাডস তোর নামই দিয়েছে গুগল অ্যাডস, গুগল মার্কেটিং কিন্তু কোথাও গুগলের ডকুমেন্টে বলে না। বাট তারপরেও ইটস এ পার্ট অফ মার্কেটিং, আমাদের একটু জানা দরকার আর কি। তো যারা ওই অলরেডি ওই বইটা পড়েছেন, মার্কেটিং কি জিনিস সেটা জানেন, আমি খুব সংক্ষেপে একটু আলোচনা করব, তাহলে একটু পরিপূর্ণতা আসে না হওয়া। আর একটা পোল দিয়েছিলাম, দেখলাম কিছু নতুন লোকজনও আছে আর কি। এই পৃথিবীতে যত কিছু আছে মানুষের প্রয়োজনের তাগিদে জন্ম হয়েছে। যেমন ধরেন, আপনি এখন যাবেন আর্জেন্টিনাতে মেসির সাথে দেখা করতে। তো আর্জেন্টিনা তো আপনার শ্বশুর বাড়িও না, শালির বাসাও না। তাহলে ওখানে গিয়ে আপনি থাকবেন কোথায়? এটা আপনার জন্য কি একটা প্রবলেম। এই প্রবলেমের সলিউশনটা কি? ওখানে যে দেখবেন যে বহু হোটেল আছে। তাহলে আর্জেন্টিনা যে আপনি বিপদে পড়ে গেলেন, আপনি একটা প্রবলেমে পড়লেন, এবং প্রবলেম হওয়ার পরে আপনি একটা, আপনার মধ্যে একটা ডিমান্ড ক্রিয়েট হলো, কি রে ভাই আমার একটা হোটেল লাগবে, আমি থাকবো কই? সো সলিউশন কি? হোটেল। সো পৃথিবীর প্রতিটা প্রোডাক্টের জন্ম হয়েছে কোনো না কোনো প্রবলেম থেকে। ঠিক আছে স্যার? আচ্ছা, কিছু জিনিস আগে থেকে দরকার ছিল কিন্তু আবিষ্কার হতে দেরি হয়েছে। যেমন আজ থেকে 30 বছর আগে ইন্টারনেট ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, কিন্তু আমাদের কিন্তু কমিউনিকেশন করার দরকার ছিল, পরে আবিষ্কার হয়েছে। যাই হোক আর কি। তো যখন আপনি কোনো একটা এই গ্রুপ অফ পিপল, তাদের একটা ডিমান্ড আছে, সেটা যখন আপনি সেই সলিউশন দেওয়ার মাধ্যমে ফুলফিল করবেন, সেটাই আমরা বলবো মার্কেটিং। ঠিক আছে স্যার? আচ্ছা, আরো অনেক সংজ্ঞা আছে, CCLTDP, এরকম বহু বহু বিভিন্ন লোক বিভিন্ন সংজ্ঞা আছে, কটলারের মার্কেটিং বইটা পড়ে পাবেন। আচ্ছা, এখন যেহেতু আমরা পড়ব মেটা অ্যাডস বা ইনস্টাগ্রাম অ্যাডস, তার আগে আমাদের ওই 4 Ps বা 7 Ps নামে মার্কেটিং এর একটা প্রিন্সিপাল আছে, যেটাকে আমরা মার্কেটিং মিক্স নামে বলি আর কি। তো আমরা যখন কোনো একটা প্রোডাক্ট মার্কেটিং বুঝলাম, যে তার মানে এ গ্রুপ অফ পিপল, তাদের একটা নিড, যেটা তারা ডিমান্ড করতেছে, সেটা দেওয়ার মাধ্যমে যদি তার ভ্যালু ক্রিয়েট করে, ভ্যালু ক্রিয়েট করা মানে কি, তার ডিমান্ডটা ফুলফিল করলাম মানে তার ভ্যালু ক্রিয়েট করলাম। যেমন ধরেন, এই যে গরমের সময় আসতেছে, যারা পাবলিক বাসে ওঠে, প্রচন্ড ঘামের গন্ধ, একটা প্রবলেম। পারফিউম ইটস এ সলিউশন। ঠিক আছে স্যার? তার মানে ওই ভদ্রলোককে আপনি একটা প্রোডাক্ট দিয়ে ওর ডিমান্ডটাকে ফুলফিল করলেন, দ্যাট ইজ মার্কেটিং। বাট ইটস এ মার্কেটিং। এর মধ্যে মার্কেটিং কমিউনিকেশন টোশন নামক কিছু আসবে, এই মার্কেটিং মিক্স পড়লে আমরা বুঝতে পারবো। তো মার্কেটিং প্রিন্সিপাল বা মার্কেটিং মিক্সের প্রথম পির নাম হলো প্রোডাক্ট। তার মানে হচ্ছে প্রোডাক্ট ডেভেলপ করা কার কাজ? এই মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ। এখন তার মানে কি, এইটা যদি আপনার করতে হয়, তাহলে প্রোডাক্ট রিসার্চ করার দরকার আছে। রিসার্চ করার দরকার আছে মানে কি, আদৌ কি এই প্রোডাক্টটা মার্কেটে আছে কিনা। আবার হচ্ছে যে আমরা টম টম পড়ছি না, টম টম কি জন্য, টোটাল অ্যাড্রেসেবল মার্কেট, আমি একটা প্রোডাক্ট তৈরি করতে যাব, আসলে কতজন মানুষের এটা দরকার, এই ধরনের বিভিন্ন ধরনের রিসার্চ ফিসার্চ করে একটা প্রোডাক্টের জন্ম হয়। এবং যে প্রোডাক্টের অবশ্যই গ্রুপ অফ পিপলের ডিমান্ড আছে, যেটা আপনি এই সলিউশনটা দিবেন আর কি। এরপরে ওই প্রোডাক্টটার আমরা একটা প্রাইসিং সেট করি, কারণ
মার্কেটিং একটা সংখ্যা আছে, যখন আবার ওই যে প্রফিট করার একটা ব্যাপার স্যাপার আছে, বুঝছেন, এই যে বিজনেস গ্রোথ। ঠিক আছে, তো একটা প্রাইসিং সেট করে ফ্রি তো দিবেন না, তাই না? তো এই প্রাইসিং এর অনেকগুলো ইয়া আছে আর কি, এগুলো দেখবেন ওই আমাদের ওই বইটাতে লেখা আছে আর কি, বুঝছেন। অনেকগুলো প্রাইসিং স্ট্র্যাটেজি আছে, প্রায় 16-17টা, 8-10টা আলোচনা করা আছে মনে হয় ওখানে। তো সাধারণত আমাদের মার্কেটে আমরা যাদের কাজ টাজ করি দেখবেন যে সবাই তো ব্লু ওশানে খেলে না, সবাই তো আইফোন বানায় না, ম্যাক্সিমামই কম্পিটিশন বেসড প্রাইসিংটা করে আর কি। কারণ তার মানে হচ্ছে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা দিতে যাচ্ছেন এটা আসলে আরো অনেকেই করে। তো একজন বিক্রি করতেছে ধরেন 500 টাকায়, আপনি যদি 1000 টাকায় বিক্রি করেন ভাই, তাইলে আবার সেটা মার্কেটে বেচা টাফ। বাট আইফোন তো বেচে, তাই না? আইফোনের থেকেও দামি ফোন আছে, স্যামসাংও বেচে। যাই হোক, সাধারণত রেড ওশানেই খেলি, মানে কম্পিটিশন থাকে, এগুলো একটু পড়ে নিন। বাট তার মানে কি, আমরা একটা প্রাইসিং সেট করব, দেন ওই প্রোডাক্টটা প্লেস করতে হবে কোথায়? মার্কেটে। তো এই মার্কেটে হচ্ছে যে ধরো বিভিন্ন এফএমসিজি প্রোডাক্ট এক ধরনের প্লেসমেন্ট, বলতে ওরা এক ধরনের জিনিস বোঝায়। ওরা বোঝায় যে দোকানের মধ্যে দেখবেন যে কোনো একটা, দেখবেন ডিসপেন্সারিতে গেলে একটা বিশেষ প্রোডাক্ট পুরা তাক ভরে রাখে আর কি। এটাও একটা প্লেসমেন্ট। বাট প্লেসমেন্ট ইজ যে মার্কেটে সেই প্রোডাক্টটার অ্যাভেলেবিলিটি করা। দেন হচ্ছে আমরা আসি প্রমোশন। এরপরে আমরা প্রমোশন বা মার্কেটিং কমিউনিকেশন শুরু করতে পারি। বাকিগুলো পড়ে নিন, এগুলো পরবর্তীতে অ্যাড হয়েছে, আরো দুইটা হয়েছে, 9P মনে হয় আছে, এগুলো বইতে আছে, পড়াশোনা করে নিন। আমার এই 4Pটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আমরা মূলত এই মার্কেটিং এর বাকি তিনটা কাজ যদি এখানে কোম্পানি ওনারও কয়েকজন আছে তারাই করবেন বাকি কাজ। আর কেউ যখন, আমরা যারা সাধারণত কাজ করি যে সমস্ত স্মল বা মিডিয়াম সাইজের বিজনেসের সাথে, তারা বাকি তিনটা করে দেয়, আমরা এই জায়গা থেকে কাজ শুরু করি আর কি। ঠিক আছে স্যার? তো প্লেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারো হলো ধরেন আমরা যখন ধরেন দীপিকা অর্ধনগ্ন হয়ে একটা বাথটবে, চারিদিকে গোলাপ ফুল ছড়ানো, উঠে এসে লাক্স সাবানের বিজ্ঞাপন দিচ্ছে দিচ্ছে, তখন হয়তো আপনি মনের অজান্তেই দৌড় দিয়ে চলে গেছেন নিচের দোকানে, যে বললেন ভাই একটা লাক্স সাবান দেন, কিন্তু বললো যে ভাই লাক্স সাবান নাই। তার মানে কি, এই প্রত্যেকটা স্টেপের পরে এসে এসছে প্রমোশন বা মার্কেটিং কমিউনিকেশন বা অ্যাডভার্টাইজিং শুরু, যেটা আমরা শিখতে যাচ্ছি আর কি, তাই না? তার মানে এই তিনটার এনশিওর করেই দেন এখানে শুরু করতে হয় আর কি। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে স্যার? আমরা যখন ক্লায়েন্টের কাজ করতে যাব তখনও কিন্তু এই সমস্ত জিনিসপত্র চেক চেক করেই, পাশাপাশি আরো আনুষঙ্গিক জিনিস চেক করব আমরা, সেগুলো আমি পরে আসতেছি। ঠিক আছে স্যার? ব্র্যান্ডিং নিয়ে ওই বইতে খুব সুন্দর করে কথা লেখা আছে, মার্কেটিং নিয়েও ওই বইতে কথা লেখা আছে। আমরা শুধু সুন্দর করে একটা ইয়া দিব যে এই দুইটা প্রশ্নের আনসার যদি পান, তাহলে বুঝবেন যে মার্কেটিং আর ব্র্যান্ডিং হয়ে গেল। কিভাবে তুমি সেল করবা বেশি, এইটার নাম হচ্ছে মার্কেটিং। আর কেন প্রোডাক্ট মানুষের কেনা উচিত তোমার প্রোডাক্ট, সেইটার নাম হচ্ছে ব্র্যান্ডিং। তার মানে হচ্ছে মার্কেটিং মানে, মার্কেটিং আমরা করি সেলস বাড়ানোর জন্য, আর ব্র্যান্ডিং আমরা করি যাতে আমার ওই প্রোডাক্ট কেনার জন্য সে বাধ্য থাকে, ঠিক বলবো না, মানে কেনার জন্য উতলা থাকে, পাগল পারা দিশেহারা থাকে। পৃথিবীতে আমি যদি এখন বলি যে ভাই 5টা সাবান কোম্পানির নাম বলেন, আপনি বলবেন যে ভাই হ্যাঁ লাক্স, ডাব, কেয়া, আর কি ভাই মনে আসতেছে না, স্যান্ডেলিনা, আর কি মনে আসতেছে না ধরেন, স্যাভলন, তাই না? কিন্তু আছে তো মার্কেটে 20-25টা সাবান, কিন্তু দেখেন আমি যখন বলতে গেলাম এই 4-5টাই মনে আসছে। তার মানে কি, সাবান যখন আমরা কথা শুনি তখনই আমাদের মনের মধ্যে এগুলো আসে, দ্যাট মিনস তাদের ব্র্যান্ডিং ইজ ভেরি গুড, এবং কিনতে গেলে আপনি 4-5টার মধ্যে থেকেই কিনবেন, এটাই আর। ঠিক আছে স্যার? আর উপরে এই জন্য আমরা কিন্তু এই জিনিসগুলোর সঙ্গে ওই বইটা পড়াই দিছি এই কারণে, তা নাহলে পরে এই কোর্স অনেক বড় হবে, পারবো না। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমরা একটু পড়ার চেষ্টা করি যে প্রথমে আমরা মার্কেটিং বুঝলাম, আমরা এরপর একটু ডিজিটাল মার্কেটিং কি জিনিস সেটা একটু বোঝার চেষ্টা করি। একটু উদাহরণ দিই, একটু শোনেন আর কি। প্রথম 2-3টা ক্লাস
প্রথম দুইটা ক্লাস একটু তাওয়া গরম হবে, তারপর থেকে আমরা মূল ক্লাসে যাব, মানে রুটি সেকা শুরু করব। আজ থেকে 3000 বছর আগে, এই ধরেন গ্রিক বা গ্রিস যেটাই বলেন, যেখানে প্লেটো অ্যারিস্টটল কথা বলতো। আমি শুনেছি মানুষ নাকি 50-100 কিলোমিটার দূর থেকে আইসা অ্যারিস্টটল প্লেটোর কথা শুনতে আসতো, নতুন নতুন কথা বলতো। তো তারা যে জায়গাটা কথা বলতো সপ্তাহের একদিন, বা তারা যখন ওই ভাষণ দিত অ্যারিস্টটল প্লেটো, সেই জায়গাকে তারা বলতো আগোরা, গ্রিকের ওই জায়গাটার নাম। যেমন বাংলাদেশের রমনা পার্ক, আমরা সপ্তাহে ছুটির দিনে ওখানে জড়ো হই। তো আশেপাশের মানুষ চিন্তা করলো, কিরে এখানে তো মানুষ জড়ো হয়। এইবার তখন তো টাকা পয়সা ধরো ওইভাবে হয় নাই, হয়তো দুনিয়ায় আবিষ্কার হয় নাই। তো তখন তারা বিনিময় প্রথা হয়তো ছিল। তো তখন যার বাড়িতে চাল আছে সে চাল নিয়ে গিয়ে বসতো, যার বাড়িতে আলু আছে সে আলু নিয়ে বসতো, এরকম কলা, ধান, পটল, চাল সব নিয়ে বসতো। তো যার কলা দরকার সে চাল দিয়ে কলা নিত, যার চাল দরকার সে ধরেন ময়দা দিয়ে ইয়া নিত, এরকম হতো আর কি। কেন এটা? কারণ হচ্ছে ওখানে অনেক মানুষ জমা হতো। তার মানে যেখানে লোক সমাগম বেশি হয় সেখানে মার্কেটিং কমিউনিকেশন করতে হয় আর কি। তো আমরা ছোটবেলায় শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করা দেখতাম না? প্রথমে একজন গান গাইতো, কৌতুক করতো, হাজার লোক জড়ো হইতো, তারপরে বের করতো সেই ট্যাবলেট। ঠিক না স্যার? তার মানে কি, ওই মার্কেটিং কমিউনিকেশন, যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন, সেটাও তো একটা মার্কেটিং ছিল, তাই না? এরপরে ধরো এই মুদ্রণ শিল্প বা কাগজপত্র আবিষ্কার হলো, পেপার আসলো। প্রথম আলো পেপার প্রতিদিন 85 লাখ মানুষ পড়ে। তার মানে প্রথম আলোর কি ক্ষমতা দেখেন, প্রতিদিন 85 লাখ মানুষকে এক জায়গায় করে। এই জন্য দেখবেন আমরা যখন প্রথম আলোতে যাই, ওখানে আমরা অনেক অ্যাড দেখতে পারি। প্রথম আলোতে গেলে এই যে এই সমস্ত, এই যে ডানে বামে আমরা অ্যাড দেখি কেন? কারণ 85 লাখ মানুষ, এই যে আমরা সুন্দর একটা আইএলটিএস এর বিজ্ঞাপন দেখি ব্রিটিশ কাউন্সিলের, ঠিক আছে, গুগল দ্বারা বিজ্ঞাপন সুন্দর একটা দিয়ে রাখছে। তার মানে কি, যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন হয়। এর পরবর্তীতে মার্কনি ভাই বা জগদীশ চন্দ্র বসু যারাই বলেন, রেডিও আবিষ্কার করেছে। রেডিওর কি ক্ষমতা দেখেন। এখন তো কেউ শোনে না, আমরা ছোটবেলায় শুনেছি যে লাখ লাখ মানুষ ওই কান খাড়া করে থাকতো, কাদের কল্লোলের বিবিসি শুনতো, বা আরো অনেক কিছুই শুনতো। তো তার মানে লাখ লাখ মানুষকে সে কান খাড়া করিয়ে রাখতে পারতো কে? রেডিও। এই কারণে দেখবেন রেডিওর মধ্যে আমরা এখন যারা এফএম শোনেন দেখবেন মাঝে মাঝে বিজ্ঞাপন হয়। তার মানে যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন করতে হয়। এর পরবর্তীতে জন বেয়ার্ডের টেলিভিশন আবিষ্কার হলো। এক জায়গা বসে হাজার, মানে লাখ লাখ কোটি কোটি মানুষ সেই টিভি দেখতো আর কি, তাই না? ড্রয়িং রুমে বসে আপনি 5-6 জন দেখতেন, কেন এরকম হাজারো জনের ড্রয়িং রুমে তো লাখ লাখ মানুষ দেখতো। তার মানে একটা টেলিভিশনের কি ক্ষমতা, লাখ লাখ কোটি কোটি মানুষকে সে বলে যে আমার দিকে চায় থাক, তাই না? এই জন্য দেখবেন রেডিও টেলিভিশনের মধ্যেও আমরা কি দেখতাম, মাঝে মাঝে বিজ্ঞাপন দেখতাম। মানে এক সময় তো আমরা আলিফ লালা দেখার সময় বিরক্ত হয়ে যেতাম যে ভাই, বিজ্ঞাপনের মাঝে আলিফ লালা দেখতেছি নাকি আলিফ লালার মাঝে বিজ্ঞাপন দেখতেছি, তাই না? তো যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন করতে হয়। এরপরের জামানা আসলো এই ফেসবুক, এই ইউটিউব, ইনস্টাগ্রাম, তাই না? এই জিনিসগুলো আসলো আর কি। ফেসবুকে বাংলাদেশে 5 কোটি, 4.5 কোটি, 5 কোটি মানুষ, 3.5 কোটি, 4 কোটি মানুষ অ্যাক্টিভ ইউজার প্রতিদিন। এবং তারা 55 মিনিটস টাইম দেয় পার ডে, অন অ্যাভারেজ। তার মানে কেউ সারাদিনও থাকে। তার মানে এই ফেসবুকের কি ক্ষমতা, প্রতিদিন 4 কোটি মানুষকে এক জায়গা করে, বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, ওয়ার্ল্ড ওয়াইড তারও বেশি, তাই না? এই জন্য দেখবেন আমরা ফেসবুকের মধ্যে বিজ্ঞাপন দিই। এখন ড্রয়িং রুমে যে আমরা বিজ্ঞাপনটা দেখতাম, ওখানে আমি আবাল বৃদ্ধা বনিতা সবাই দেখতো, মা ছেলে মেয়ে, ওর মধ্যে ধরেন বিজ্ঞাপন আসতেছে কি, সব ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপন আসতো। তো ধরেন ওখানে এমন একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিল যেটা আপনার শালি আসছে বাসায় তার জন্য, বাকি বাচ্চাটা বসে আছে তার জন্য তো না। তার মানে ওই সময় হচ্ছে আমরা বিজ্ঞাপন দিতাম, মানে ফাঁকা মাঠে গুলি ছুটতাম। অথবা ধরেন শাহবাগ মোড়ে আমরা যে বিলবোর্ডটা দেখি, ওখানে শাহবাগ মোড়ে লাখ লাখ মানুষ যায়। অথবা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নাকি প্রতিদিন অন এভারেজ 5 লাখ মানুষের ফুটফল পড়ে। দেখবেন বসুন্ধরাতে ঢুকলেই বড় বড় টিভি ইয়ে দিচ্ছে, ওখানে বিজ্ঞাপন দিচ্ছে, বসুন্ধরার মধ্যে ঢুকেই বিজ্ঞাপন দিচ্ছে, কারণ 5 লাখ মানুষ ওখানে জড়ো হয়। কিন্তু ওই বিজ্ঞাপন, যে বিজ্ঞাপন হচ্ছে সবার জন্য কি? না।
সবার জন্য না। তো ডিজিটাল মার্কেটিং এর দুনিয়ায় তার মানে আমরা যদি ট্রেডিশনাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে শুধু পার্থক্য দেখি, সব জিনিস সেম, শুধুমাত্র ট্রান্সফর্ম হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। আরেকটা জিনিস হয়েছে যে আমরা একদম স্পেসিফিক পিপলকে অ্যাড দেখাতে পারি। এই হলো ব্যাপার, মানে যার দরকার তাকে আমরা শুধু দেখাবো, যার দরকার নেই তাকে আমরা দেখাবো না। এরপরে আসলো ধরেন ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। তো ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংটা আরো ইন্টারেস্টিং, যে ডেটা অ্যানালাইসিস করে আমরা মার্কেটিংটাকে আরো সুন্দর করে ফেলতে পারি। কিরকম? যেমন ধরেন আমরা যখন আগোরা বা স্বপ্নে যাই, তো সেখান থেকে আমরা সব ধরনের মানুষই যাই প্রোডাক্ট কিনি, তাই না? তো ধরেন যে একটা মানুষ একটা প্রোডাক্ট কিনলো, ওই প্রোডাক্টটা যখন সে কিনে কিনে বের হয় তখন তার আগে কিন্তু একটা বিল করে, তাই না? আপনাকে টাকা দিতে হয় এবং বিল করে, সেখানে আপনার ফোন নাম্বারটা নিচ্ছে, নাম নিচ্ছে, এই তো হয়ে গেল। তার মানে দুইটা ইনফরমেশন, দুইটা না তিনটা ইনফরমেশন নিল। আপনি কি প্রোডাক্ট কিনেছেন, আপনার নাম আর আপনার ফোন নাম্বার, কাহিনী শেষ। এই ডাটাটা কেন কালেকশন করে সেটা আমরা পরে বুঝবো আর কি। তাহলে তিনটা তিনটা ডেটা নিল। এবার ধরেন এই ডেটা অ্যানালাইসিস করে কিন্তু আমরা আরো বেশ কয়েকটা ডেটা পেতে পারি। যেমন ধরেন যখন আমি তার নাম নিলাম, তো নামটা ছেলে বা মেয়ের নাম সহজেই বোঝা যায়। তো ধরো নাম বলেছে ফাহমিদা ইয়াসমিন, তা স্বাভাবিকভাবে বুঝলাম যে সে একটা মেয়ে। তার মানে তার জেন্ডারটা পেয়ে গেলাম। তার মানে তিনটা ডেটা দিল, আরেকটা ডেটা আমরা অ্যানালাইসিস করে পাইলাম, নাম কি, সে হচ্ছে ছেলে না মেয়ে, জেন্ডার পেয়ে গেল। এরপরে যে প্রোডাক্টটা কিনলো, এই প্রোডাক্টটা সাধারণত মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে তখন নেয় ধরেন। তাহলে আমরা ডেটা অ্যানালাইসিস করে বুঝলাম যে এই প্রোডাক্ট আসলে মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে তখন ইউজ করে। তাহলে আরেকটা ডেটা পাইলাম, দিয়েছে তিনটা ডেটা, পাইলাম পাঁচটা ডেটা। এখন এই ডেটাগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, যদি ডেটা ড্রিভেন মার্কেটিং করি, তাহলে এর ধরেন আমি তো তাকে জিজ্ঞেস করতে পারবো না ভাই আপা আপনার কয় মাস চলে, বাট আমি তো এটুকু জানি যে অন্তত 9 মাস পরে তো সে একটা ডেলিভারি দিবেই, তাই না? তো ধরেন আমরা 5-7 মাস বা 8 মাস পর থেকে ডেটা অ্যানালাইসিস করে ওই মানুষটাকে আমি ডিজিটালি অ্যাড দেখানো শুরু করলাম ফেসবুকে বা ইনস্টাগ্রামে। আমি এই দুইটার মধ্যে থাকি, যেহেতু আমরা এই দুইটাই পড়বো, বাকিগুলোতে গেলাম না। অ্যাড দেখানো ধরলাম, ধরো গুঁড়ো দুধের, এই জনসন ক্রিম তেল অমুক তমুকের, তারপরে ধর আরো মানে বাচ্চাদের যা যা লাগে, এই যে কাঁথা বালিশ খেলনা ফেলনা। তার মানে দেখেন যে ডেটা ড্রিভেন হওয়াতে কত দারুণ হয়েছে, যে এই যে আমি ডেটাটা পাইলাম, এই ডেটা পড়ার পরে 9 মাস পরে যে তার বেবি হবে, তার বেবির জন্য প্রোডাক্টগুলো তাকে দেখানো শুরু করলাম। এইটা হচ্ছে ডেটা ড্রিভেনের ইন্টারেস্টিং বিষয়। এখন যোগ হয়েছে এআই। এআই জাস্ট বিষয়টাকে আরো রিয়েল টাইম করেছে। আমরা পরবর্তীতে অ্যান্ড্রোমেটারিটা শিখবো, তখন আরো বুঝবো আর কি। মানে রিয়েল টাইম সে ডিসিশন নিতে পারে যে এই ভদ্রলোক এই মুহূর্তে তার এই প্রোডাক্ট লাগবে কিনা, লাগবে কি করবে, এআই সেটা অ্যানালাইসিস করে ফেলবে আর কি। ঠিক আছে স্যার, ফাইন। এই হলো মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডেটা ড্রিভেন মার্কেটিং। এবার ডেটা ড্রিভেন উইথ এআই পাওয়ার ডিজিটাল মার্কেটিং এর দুনিয়া এখন মোর রিয়েল টাইম। এই মুহূর্তে ডেটা, প্রচুর যখন ডেটা থাকবে, এখান থেকে কিন্তু একটা জিনিস বুঝলাম যে পৃথিবীর কোনো এআই প্রিভিয়াস ডেটা ছাড়া কাজ করতে পারবে না। এগুলো নিয়ে আমি আরো আলোচনা করব পরবর্তীতে, ঠিক আছে স্যার? তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই জিনিসটা আরো রিয়েল টাইম হয়েছে। ও হয়তো দুদিন পর বলেও দিব যে হ্যাঁ ওর যে 2 দিন পরে বাচ্চা হবে, এআই আরো অনেক ডেটা অ্যানালাইসিস করে সে বলে দিবে, তখন তারা সেই অ্যাড দেখাবো। তো এই হলো মোটামুটি ডেটা ড্রিভেন উইথ এআই পাওয়ার্ড ডিজিটাল মার্কেটিং এর মজা। আচ্ছা, এখন এই আলোচনাটা আমি এখানেই শেষ করে দিই, পরবর্তীতে আর করবো না আর কি। আচ্ছা, এখন এআই জিনিসটা কি সেটা আমরা একটু বুঝি, কারণ পরবর্তীতে আমাদের এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে। তো এআই এর বাংলা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। তো কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণত মানুষের থাকে না, থাকে কোনো সিস্টেমের, কোনো মেশিনের, যেমন রোবট। আবার ধরো আমরা ফেসবুক, এটা একটা সিস্টেম, এর থাকে, কোনো যন্ত্রের থাকে বা মেশিনের থাকে, এদের থাকে। তো আমরা ছোটবেলায় আমাদের আছে এনআই, ন্যাচারাল ইন্টেলিজেন্স। আর ফেসবুক বা সিস্টেম বা রোবট, এদের আছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমরাও যখন ছোটবেলায় কি একবারে জন্ম নিয়েই মাতৃজঠরে লাথি মেরেই কি
দৌড়ানো শুরু করেছি না, বা মাতৃ লাথি মেরে যখন পৃথিবীতে আসলাম সেদিন থেকে কথা বলা শিখেছি না। আমার খালা, আমার ফুফু, দাদি, নানা, মা, বাবা সবাই শিখেছে, বলো বাবা বাবা, চাচা চাচা, খালা খালা, এটা গাছ, এটা পুকুর, এটা নদী। ধরেন গোবরকে যদি আপনি ছোটবেলা থেকে একটা মানুষকে শেখান এটার নাম গোলাপ ফুলও বড় হয়ে গোলাপ ফুলই বলবে, কেন ওটাও লার্ন করেছে। এই কারণে কিন্তু এআইও ভুল করে, বুঝছেন? এআই কে ভুল ইনফরমেশন দিলে ও ভুল করে। কারণ একটা ছোট বাচ্চাকে আপনি যদি গোবরকে বলেন গোলাপ ফুল, সেও ছোট, ও সারা জীবন ওটারে চিনবে গোলাপ ফুলই। ঠিক আছে? এই আর কি, তো শেখাতে হয়, লার্ন করাতে হয়। একটা এটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে আমাদের দাদা নানিরা শিখাই। একটা সিস্টেমকে, একটা মেশিনকেও প্রিভিয়াস ডেটা দিয়ে তাকে শেখাতে হয়, যেটাকে আমরা বলি হচ্ছে মেশিন লার্নিং। তার মানে একটা সিস্টেমকে, একটা মেশিনকে যখন আমরা এরকম প্রিভিয়াস ইনফরমেশন দিয়ে লার্ন করাই, তখন সেটাকে আমরা বলি হচ্ছে মেশিন লার্নিং। এইবার ওই ডেটাগুলো নিয়ে যখন ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কি, যেমন ধরেন আপনাকে একটা ঘুষি দিলে আপনার ন্যাচারাল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি হয় বসে পড়েন, না ডানে বামে কাত হন, তাই না? সেম ডিসিশনটা ওই এআই এর মাধ্যমে, মানে যখন ওর প্রিভিয়াস ডেটা পাবে বা মেশিন লার্নিং করা হবে, মেশিনকে লার্ন করানো হবে, তখন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ওই ডিসিশনগুলো নিতে পারে। যেখানে কিন্তু ফেসবুকে যে এন্ডোমেন্ট আপডেট হয়েছে না, এখনো জানে কে কেনার জন্য পাগল ভরা দিশেহারা, কে এখনো কিনবে কি কিনবে না, কে এখন এক্সপ্লোরিং মোডে, ও বোঝে। এই জন্য অডিয়েন্স বাড়তে দিছে। ওর কাছে ডেটা আছে, প্লাস আপনিও আপনার ওয়েবসাইটে ডেটা দেবেন, শিখবো পরবর্তীতে পিক্সেল, কাপি পাপি, অমুক তমুক। তখন ও বুঝে ফেলে। ওর ওই যে মেশিন লার্ন করাইলেন, ডাটা ওর কাছে, প্রিভিয়াস ডেটা, ওর ডেটা আছে, জেনেরিক ডাটা, অ্যাজ ওয়েল এজ আমরা আমাদের ওয়েবসাইটে এসে কে কেমন বিহেভ করতেছে, আমাদের পেজে এসে কে কেমন, এই ডেটাও আমরা দিব, যখন দিব তখনও বুঝে ফেলবে যে ও এটা। আর মেশিন যখন নিজে নিজেই শেখে, সেটাকে আমরা বলি হচ্ছে ডিপ লার্নিং। তার মানে ওই মেশিন লার্নিং করানোর পরে যখন পর্যাপ্ত ডেটা হয়ে যায়, এক সময় মেশিন নিজে নিজেই শিখতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে ডিপ লার্নিং। ঠিক আছে স্যার? পরবর্তীতে বিস্তারিত আরো আসবে, বা আসবে, আমাদের কোর্সের মধ্যে আসবে। ঠিক আছে স্যার? এইবার আমরা একটু মাইন্ড সেট আপটা ঠিক করে ফেলি, যে যেহেতু আমরা একটা জিনিস শিখতে যাচ্ছি, এটা দিয়ে আদৌ কি কিছু করে খাওয়া যাবে। তো গ্লোবাল যদি ডিজিটাল অ্যাড মার্কেট শেয়ার আমরা দেখি 2026 সালের, তো মোটামুটি দেখেন গুগলের মার্কেট দখল এই 27%। যেহেতু মানুষ এখন একটু সার্চ টার্চ কমিয়ে দিয়েছে গুগলে, যে কারণে স্লাইড ডিক্লাইন হয়েছে। মেটার মার্কেট শেয়ার 20 ছিল, বেড়ে মডারেট গ্রোথ, মানে মানে আস্তে আস্তে বাড়তেছে আর কি, 22 to 23, কি 23%। অ্যামাজন এর খুব ভালো গ্রোথ হচ্ছে, ইনশাল্লাহ এই কোর্স আমাদের আসবে। তো টিকটকও ভালো র্যাপিড গ্রোথ হচ্ছে। এছাড়া বাদ বাকি যা আছে সেগুলো নিয়ে 67%, আদার, টিভি, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, অমুক তমুক দিয়ে এত পার্সেন্ট। আচ্ছা, এখন তার মানে আমরা মোটামুটি বলতে পারি ডিজিটাল মার্কেটের সব থেকে বড় দুটি প্ল্যাটফর্ম এরাই। পাশাপাশি অ্যামাজনেরটাও হয়ে যাচ্ছে, বাট অ্যামাজনেরটা তো একটা গণ্ডির মধ্যে, বাট এটা বাড়তেছে, যেহেতু অ্যামাজনে প্রচুর ব্যবসা বাণিজ্য চলতেছে। যাই হোক, এগুলো নিয়ে আমাদের এখনকার কথা না, কোনো এক সময় বলবো। তার মানে আমরা যেটা শিখতে যাচ্ছি, এর একটা ভালো মার্কেট দখল, সেকেন্ড পজিশনে, তাই না? তার মানে আমরা যদি এটা শিখি, এইটার মার্কেট গ্রোথ মানে কি, তার মানে ডিমান্ডও আছে, তাই না? অনেকেই বলে যে ভাই ফেসবুক গুগলে তো অনেক ইয়া, কি বলে, অনেক কম্পিটিশন। আরে ভাই, ঝড়ের দিনেই আপনাকে আম কুড়াতে হবে, ঠিক আছে স্যার? শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক হওয়া যাবে না, ঠিক না? এই জন্য যেখানে যেখানে আপনার কম্পিটিশন বেশি, সেখানে অপরচুনিটিও বেশি, এবং অনেক কাজ আছে। আমাদের লোকাল মার্কেটে বর্তমানে ফেসবুকের যে পরিমাণ কাজ বাড়ছে, একটা লোক দুই তিনটা লোকের কাজ করলে তার সংসার চলে যায় ইজিলি। প্রচুর কাজ আছে, কিন্তু ভালো লোকজন নেই। এখানে আছে অনেক মানুষ আছে, এখানেই কয়েকজন ফাউন্ডার, কো ফাউন্ডার আছে, তারা লোক খুঁজতেছে, পাচ্ছে না আর কি। এই আর কি। সো এটা আমরা শিখতে একটা ভালো ইয়া আর কি। ঠিক আছে স্যার? তার মানে মোটামুটি এটা শিখে করে খাওয়া যাবে আর কি। বাংলাদেশে এটা আমি শেয়ার করতে চাই না, এটা মনে হয় একটু ভুলভাল আছে। মেটার একটু বেশি হওয়ার কথা, 70% হওয়ার কথা, এইটা একটু কম হওয়ার কথা, এটা মনে হয় একটু ভুলভাল আছে আর কি। হ্যাঁ, বাংলাদেশে ধরো মেটার মার্কেট শেয়ার অনেক বড়, 65 to 70 বা 75 হতে পারে। বাকিটা হয়তো গুগলে। টিকটকটাও গ্রোয়িং হচ্ছে। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ সারা পৃথিবীতেই গ্রো হচ্ছে, সব বাংলাদেশেও হচ্ছে, বা অতটাতে ইউজ করা হয় না, একটু টাকা পয়সার ব্যাপার। স্মল মিডিয়াম আমাদের অনেক ছোট বড় কোম্পানির জন্ম হচ্ছে, এই আর কি।
তার মানে বাংলাদেশ মার্কেটেও মোটামুটি এটা একটু বেশি হওয়ার কথা আর কি, হ্যাঁ, একটু কম হয়ে গেছে যদিও। ইউটিউব একটা বাংলাদেশে প্রচুর বাড়ছে, মেটা মাঝখানে একটু বাজে বিহেভ করার কারণে এখনো বাজে বিহেভ করতেছে আর কি, নির্বাচন ফির্বাচন এই সমস্ত ব্যাপার সেবা নিয়ে ভালো পারফর্ম করছে না। যাই হোক, সব মিলিয়ে আমরা বলতে পারি যে মোটামুটি বাংলাদেশেও একটা ভালো মার্কেট আছে যদি আমরা কাজকর্মগুলো শিখি। অন্তত বাংলাদেশ মার্কেটেও করে খাওয়া যাবে। যাদের বিজনেস আছে তারা তো করতে পারবেন, নিজেরাও বিজনেস শুরু করলেও মোটামুটি এটা একটা ভালো ইয়া করা যাবে। দ্যাটস দ্য মাইন্ডসেট। তার মানে আমরা যেটা করতে চাচ্ছি ইটস গুড থিং। ঠিক আছে স্যার? এই হলো মোটামুটি আমার বেসিক কথাবার্তা। এখন আমরা যেহেতু মেটা অ্যাডস এক্সপার্ট, মানে সাথে ইনস্টাগ্রামও থাকতেছে, তাই না? তো আমরা মেটা অ্যাড শেখা মানে কি, মেটা এবং ইনস্টাগ্রাম দুটোই শিখতেছি, তাই না? তো যারা মেটা অ্যাড এক্সপার্ট এদেরকে আসলে কমন নেম হিসেবে ডাকা হয় মিডিয়া বায়ার, বা যা গুগল অ্যাডস, টিকটক অ্যাড, মানে যারা ইয়া করে এদেরকে মিডিয়া বায়ার কমন নেম হিসেবে ডাকা হয় আর কি। তো একজন মিডিয়া বায়ার, এই কথাটা আমি আগেই বলেছি আর কি, হ্যাঁ, যে আমাদের জেনারেলিস্ট থেকে স্পেশালিস্ট হতে হবে, এই জন্য আমি স্কিপ করলাম আর কি। একজন মিডিয়া বায়ারের একজন মিডিয়া বায়ারের সাকসেস সাইকেল ফ্রেমওয়ার্কটা কেমন হবে, বা একজন মিডিয়া বায়ার কি করে, এটা আসলে আগে আমাদের বোঝা দরকার, তাই না? যদি আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে না জানি তাহলে তো আমরা অধিকার সচেতন হতে পারবো না, তাই না? আমাদের আগে দায়িত্বে সচেতন হতে হবে। তা নাহলে কি আমরা অধিকার অধিকার বুঝতে পারবো? তার মানে কোন কোন বিষয়ে আপনার নলেজ গেদার করার অধিকার আছে, আগে যদি আপনি না জানেন আপনার দায়িত্ব কি, এটা করা যাবে না। এই জন্য এই জিনিসটা রাখা আর কি, সেটা হলো একজন মিডিয়া বায়ারের বা মেটা অ্যাড এক্সপার্ট বা স্পেশালিস্ট যাই বলেন, তার প্রথম কাজ হলো যখন কোনো একটা ভদ্রলোক আপনাকে হায়ার করবে কোনো একটা কাজের জন্য, ধরেন ট্রায়ও আপনাকে হায়ার করবে, হ্যাঁ, ধরেন ট্রায়ও এই ভদ্রলোক আপনাকে হায়ার করেছে। এরা কি বিক্রি করে? এই দেখেন, ছোট জামা কাপড় বিক্রি করে, ঠিক আছে? এটা কি রে ভাই? ও, ঠিক আছে, একসেপ্ট হয় নাই। আচ্ছা ঠিক আছে, একসেপ্ট করলাম। তো এরা ধরেন এরকম এই যে ইয়াও পারফিউমও বিক্রি করে, ছোট জামা কাপড় বিক্রি করে, ঠিক আছে, এই যে কসমেটিক সামগ্রী বিক্রি করে, তাই না? এই আর কি ব্যাপার, রোজার মাস আসেনি অতএব সমস্যা নেই খুব একটা, তাই তো? আচ্ছা, তো এই যে এগুলো বিক্রি, ধরো আপনাকে হায়ার করলো, তা আপনি কি, আপনাকে এই জন্য হায়ার করবে যে ঠিক আছে ভাই, এই আমার এই ক্রিয়েটিভ দেন, চ্যাট জিপিটিতে অ্যাড কপি লিখে আমি অ্যাড চালাই দিন, এরকম করলে কি হয়ে যাবে, আপনি সাকসেস হয়ে যাবেন? নো। প্রথম আপনাকে রিসার্চ করতে হবে স্যার। কি করতে হবে? প্রথম আপনার কাজ হলো রিসার্চ করা। কি রিসার্চ করবেন? তার মানে হচ্ছে যে ওই প্রোডাক্টটা সম্পর্কে আপনি ভালো করে আগে জানবেন। আপনার প্রথম কাজ হলো ওই প্রোডাক্টটা সম্পর্কে ভালো করে জানা, এটা হচ্ছে রিসার্চের প্রথম কাজ। মার্কেটে আর কারা কম্পিটিটর আছে তাদের খুঁজে বের করা। আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসটা বিক্রি করতে যাচ্ছেন তার ইউএসপি খুঁজে বের করা, এটা প্রথম কাজ একজন মিডিয়া বায়ারের। এখন প্রশ্ন হতে পারে যে ভাই, আমি এগুলো কিভাবে বের করব? ভাই, আপনি দুনিয়ায় যে প্রোডাক্ট বিক্রি করতেছেন এটা আরো অনেক লোকই বিক্রি করে, অতএব কম্পিটিটরসের অ্যাডে স্পাইগিরি করেন। কিরকম? তাদের ওয়েবসাইটে যান, তাদের প্রোডাক্ট দেখেন, প্রোডাক্টে দেখবেন অনেকে রিভিউ দেয়, ঠিক আছে, ওই রিভিউগুলো পড়েন। তাদের ফেসবুকে এখানে দেখবেন, এখানে অবশ্য রিভিউ নেই মনে হয় না। আচ্ছা, এখানে কয়েকটা রিভিউ আছে। এই রিভিউগুলোর মধ্যে দেখবেন এদের যে দুর্বল পয়েন্টগুলো আছে তারা বলে। আবার যখন ওদের ফেসবুক পেজে যাবেন বা ফেসবুক পেজে রিভিউতে যাবেন, গুগল মাই বিজনেস বা গুগল ওই যে ইয়া যেটা আর কি, মানে গুগল ম্যাপের মধ্যে যেটা ওদের ইয়া দেখে, গুগল মাই বিজনেস আমরা যেটা করি, ওইখানে দেখবেন প্রচুর মানুষ রিভিউ দেয়। ওই রিভিউগুলো পড়লে তখন আপনি আস্তে করে বুঝে ফেলতে পারবেন আপনার কম্পিটিটরের কোথায় কোথায় দুর্বলতা আছে। ওই জায়গাটা যদি আপনি শক্ত করে ফেলেন তাহলে আপনার ইউনিক সেলিং প্রপোজিশন পেয়ে গেলেন আর কি। ঠিক আছে স্যার, একজন বললো যে ভাই এর সব ভালো কিন্তু ডেলিভারি দিতে 3-4 মাস লাগায়, তার মানে এটাই ওর দুর্বল পয়েন্ট, এটাও আপনার একটা ইউএসপি হতে পারে। অথবা বলতে পারেন যে ভাই প্রোডাক্টও খারাপ আবার দামও বেশি। তার মানে কি, প্রোডাক্টও খারাপ, দামও বেশি, সো দামও একটা কি ইউএসপি হতে পারে। সাধারণত
একই ধরনের প্রোডাক্টে ইউএসপি খুঁজে বের করা খুব টাফ। একই ধরনের প্রোডাক্ট তো ম্যাক্সিমাম বিক্রি করে, তখন ওই সার্ভিস ওরিয়েন্টেড ইউএসপি খুঁজে বের করতে হয়, এই যে তাড়াতাড়ি ডেলিভারি দেন, ঠিক আছে স্যার, ফ্রি শিপিং করান, আর অনেক কিছু হতে পারে, এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে স্যার? এই জিনিসগুলো কখন যখন করবেন তখন আপনি ওইটা ইয়ে করে ফেলবেন। এছাড়াও আপনার প্রোডাক্টের, এই কথাগুলো আমি এখন বলছি কেন, ফিউচার এই কথাগুলো আমার লাগবে কিন্তু স্যার, ঠিক আছে স্যার? এটা না শীত। এরপরে হচ্ছে ধরো পেইন পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে, কোথায় একজন কাস্টমারের ব্যথা আছে, তার ডিজায়ার খুঁজে বের করতে হবে। এখন পেইন কি জিনিস? পেইন মানে খারাপ কিছু থেকে বাঁচার আসার নাম হচ্ছে পেইন। খারাপ কিছু থেকে বাঁচা মানে, যেমন ধরেন একটা লোকের ভুঁড়ি প্রচন্ড মোটা, মানে বড় হয়ে যাচ্ছে, খুব বিপদের কথা। একটা লোকের মুখে প্রচন্ড পরিমাণ ব্রণ, খুব খারাপ কথা। একটা লোক অফিসে যাচ্ছে, তার গায়ের দুর্গন্ধে বস পর্যন্ত তার অফিস রুমে ডাকে না, খুব প্রবলেম না? এইগুলোকে বলে পেইন পয়েন্ট। খুঁজে বের করতে হবে আপনার এই প্রোডাক্ট যারা ব্যবহার করবে তাদের পেইন পয়েন্টগুলা কি। ঠিক আছে স্যার? তার মানে বিপদ থেকে বাঁচার আসার নাম কি? পেইন পয়েন্ট। আর ডিজায়ার কি জিনিস? ভালো কিছু, ভালো কিছু আশা করার নাম হচ্ছে ডিজায়ার। ডিজায়ার মানে হচ্ছে ভালো কিছু পাওয়ার আশার নাম হচ্ছে ডিজায়ার। আর খারাপ কিছু থেকে বাঁচার আশার নাম হচ্ছে পেইন। ঠিক আছে স্যার? এখন কিভাবে ডিজায়ার হয়? ঠিক আছে, আমি যদি এই পারফিউম, ধরো আপনি পারফিউম সেল করেন, এই পারফিউমটা যদি আমি তাকে দিতে পারেন, বা আপনি যদি সেইভাবে আমার কন্টেন্টের মাধ্যমে, সেটা ইমেজ হতে পারে, ভিডিও উপস্থাপন করতে পারি, হ্যাঁ এই প্রোডাক্টটা আমি এই প্রোডাক্টটা সে ফিল করবে, তার ভালো লাগবে, মানে বাঁচারা কিছু, ভালো ভালো কিছু পাওয়ার আশা, ও এইটা হইলে আমি বাইসা যাবো রে, মোটামুটি অফিসে ফিমেল কলিগ টলিগরা থাকে, তাদের বাঁশ দিয়ে যাওয়া যায় না, দুর্গন্ধ। ধরুন পারফিউমের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, আপনি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে খুঁজে বের করবেন খারাপ কিছু থেকে বাঁচার আশা আর ভালো কিছু পাওয়ার আশা, এই দুইটা ডিজায়ার অ্যান্ড পেইন। সবসময় ডিজায়ার থেকে যদি পেনকে বড় হয়, তাহলে ওই প্রোডাক্ট বেচা সুবিধা হয় আর কি। ঠিক আছে? কারণ কি জানেন, আপনি একটা মানুষকে উপস্থাপন করলেন, যেমন একটা পারফিউম যদি আপনার, আচ্ছা আমি যদি বেশি কথা বলে ফেলি, আমাকে একটু ইয়া দিবেন যে ভাই বেশি বক বক হয়ে যাচ্ছে, তখন আমরা স্কিপ করব, ঠিক আছে স্যার? আমি একটু মাঝে মাঝে কথা একটু বেশি বলে ফেলি, ঠিক আছে স্যার? ওকে। তো ধরেন, কোথায় যেন হয়ে গেল, ও, যেমন ধরেন একটা প্রোডাক্ট আমার ভালো লেগেছে, যেমন ধরেন একটা প্রোডাক্ট আমার ভালো লাগে, মানে আমি আসলে কন্টেন্ট বোঝাচ্ছি যে তুমি যদি এই পারফিউমটা ইউজ করো, তাহলে মোটামুটি তুমি একটা ফিট থাকবা। ফিট থাকা তো বিষয় না এটা, মোটামুটি একটা অ্যাট্রাকটিভ থাকবা আর কি, অ্যাট্রাকটিভ হয়। ওই যাওয়ার সাথে সাথে, অফিসে যাওয়ার সাথে ফিমেল কলিগগুলো তারাই পড়ে। বাট একটা পারফিউম যদি আমি না কিনি, এটা আমার ভালো লাগে, যদি আমি না কিনি, তাহলে কি আমি মরে যাবো ভাই? এটা কি চাল যে আমি না খাইলে একদিন মারা যাবো, বা 2 দিন না খাইলে মারা যাবো? তার মানে এটা ইটস এ লাক্সারিয়াস প্রোডাক্ট, ব্যবহার করতেও পারে নাও পারে। কিন্তু যদি আপনি ওকে বোঝাতে পারেন যে তোর অফিসের ফিমেল কলিগগুলো একটাও তোর দিকে তাকায় না, তোরে দেখে নাক সিটকায়, এইটা তার পেইন। এই জন্য ডিজায়ার থেকে মার্কেটিং করার সময় ডিজায়ার থেকে পেইনটাকে বড় করে দেখাতে হয়, তখন ওই প্রোডাক্টটা সেল হওয়ার পসিবিলিটি থাকে। দ্যাটস ইট। আরো আলোচনা করব, আমরা মোটামুটি এটা আলোচনা করবো। এরপরে আমাদের কাজ হলো, এগুলো আমরা শিখবো, ঠিক আছে স্যার? এরপরে হচ্ছে আমাদের কাজ হলো স্ট্র্যাটেজি ডেভেলপ করা। তার মানে ক্লায়েন্ট আপনাকে, ক্লায়েন্ট কোনোদিনও আপনার কাজ দিবে না যদি হচ্ছে যে, ধরেন একটা 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 বিজনেস, ধরেন একটা বিজনেস একদম নতুন বিজনেস, তার এক ধরনের স্ট্র্যাটেজি। কিছুদিন অ্যাড চলেছে, ধরেন 2-1 হাজার ডলার খরচ করেছে, তার এক ধরনের স্ট্র্যাটেজি, ঠিক কিনা স্যার? তার এক ধরনের স্ট্র্যাটেজি। আবার ধরো সে অ্যাড রান করতেছে কিন্তু তার রোয়াজ বাড়তেছে না, এই ব্রেক ইভেন ফেল, তার মানে বেশ কিছুদিন ধরে অ্যাড চলেছে কিন্তু সে স্কেলিং করতে পারতেছে না। এই 3-4টাই সিনারিও একটা বিজনেসে, তাই না? এখন তার মানে হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে বলবে যে ভাই আমি, বা আপনি নিজেও তো দেখবেন ডেটা, তাই না? আপনাকে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে যে আপনার বিজনেসটা কোন স্টেজে আছে, সেই স্টেজ অনুযায়ী অ্যাকর্ডিং টু ইয়োর গোল। ঠিক আছে ভাই, আমি একদম নতুন বিজনেস, আমি একদম ব্র্যান্ডিং ট্র্যান্ডিং শুরু করে একদম ফুল স্ট্র্যাটেজি বানাইতে হবে। কিছুদিন চলছে, ঠিক আছে ভাই, তার মানে তার গ্রো করতে হবে।
হয়তো সে ব্রেক ইভেনে আছে, ঠিক আছে, এটা গ্রো করতে হবে। আবার কিছুদিন অ্যাড চলছে কিন্তু সেরকম গ্রো নাই। সো এটা হতে পারে। সো তার এক ধরনের স্ট্র্যাটেজি। এই ধরনের আমাদের স্ট্র্যাটেজি খুব সুন্দর করে গুগল ডকে এরকম না, একটা প্রেজেন্টেশন পিপিটি ফরম্যাটে বা গুগল স্লাইডে সুন্দর করে প্রত্যেকটা পিন পয়েন্ট, মানে কোন স্টেজে আছে সেগুলো রিসার্চ করলে, রিসার্চ করার পর আপনি বুঝলেন কোন স্টেজে, সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করেন, ক্লায়েন্টকে প্রেজেন্টেশন দেন, সুন্দর একটা প্রেজেন্টেশন দেন, সব কিছু বুঝে বলেন, কাজ দিতে পারত। সো এই স্ট্র্যাটেজি কিভাবে ডেভেলপ করে, আমরা এখানে সব জায়গায় এআই এর হেল্প নিব, যেহেতু এটা এআই ড্রিভেন মেটা মাস্টারি উইথ ডেটা ড্রিভেন। ডেটা তো আছেই, ডেটা ছাড়া তো মানে এআই, মানে ডেটা ইজ দ্য হার্ট অফ এআই, তাই না? তো এআই ড্রিভেন আর ডেটা ড্রিভেন একই জিনিস ধরে নাও। তো এই জিনিসগুলো আমরা শিখবো যে কিভাবে একটা স্ট্র্যাটেজি করতে হয়, তারপরে হচ্ছে যে সেটাকে একটা প্রেজেন্টেশন মানে একদম এআই দিয়ে করে ফেলবো আর কি, হ্যাঁ। কিন্তু আপনার জানতে হবে, কারণ বাঁচতে হলে জানতে হবে। এই কারণে ধরেন আপনি একটা এআই বানিয়ে দেবে, ওখানে কোথায় চেঞ্জ করতে হবে কোথায় না করতে হবে, এই জিনিসগুলো আমরা শুনবো। একটা ক্লায়েন্টকে এমন সবার বাড়ির কাছে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। দেন হচ্ছে আমরা সেট আপ। এই সেট আপের মধ্যে ধরেন বিভিন্ন ধরনের সেট আপ আছে। যেমন ধরো আমরা ইনফ্রাস্ট্রাকচার সেট আপ বলি যেটা, যেমন ধরো তোমার পিক্সেল কনভার্সন এপিআই সেট আপ করতে হবে, তারপরে ক্যাম্পেইন সেট আপ করতে হবে। ক্যাম্পেইন সেট আপ করার পরে আপনি রান করলেন, রান টান করার পরে ঠিক আছে মোটামুটি দেখলেন, তারপরে আপনাকে এই যে টেস্টিং আসতেছে, এর এর পাশাপাশি দুটো জিনিস বা এক জায়গায় বলতে পারো ক্রিয়েটিভ টেস্ট করতে হবে আর কি, হ্যাঁ। এখন ধরো যে তার মানে হচ্ছে যে আমরা ধরো ওয়েবসাইটের পিক্সেল সেট করলাম, কাপি সেট করলাম, রিটার্গেটিং অডিয়েন্স তৈরি করলাম, ক্যাম্পেইন সেট আপ করলেন, এগুলো হচ্ছে সেট আপ পার্ট বা ইনফ্রাস্ট্রাকচার সেট আপ পার্ট, ঠিক আছে স্যার? এগুলো আমাদের করতে হবে। এরপরে আমাদের টেস্টিংয়ে যেতে হবে। যখন আমরা ক্যাম্পেইন শুরুর আগে আমরা ধরো বিভিন্ন অ্যাঙ্গেলে কন্টেন্ট তৈরি করব, ইমেজ কন্টেন্ট তৈরি করব, ভিডিও কন্টেন্ট তৈরি করব, বিভিন্ন, যেমন আমরা যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা কন্টেন্ট তৈরি করব, বিভিন্ন হুক পয়েন্ট থেকে আমরা কন্টেন্ট তৈরি করব, তাই না? যেমন আমরা বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক পড়ছি না, ওই বইতে আপনারা পড়েছেন, পাস, প্রবলেম, অ্যাজিটেশন, সলিউশন। আপনার কি দাঁত পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, প্রবলেম, ইটস এ হুক, দাঁড়ায় গেল। এই তেল যদি ব্যবহার করেন তাহলে আপনার 7 দিনে চুল গজাবে, সলিউশন। অথবা এজিটেশনটাকে ওইটাকে আরো বড়ভাবে দেখানো, হ্যাঁ, সলিউশনটা পরে। প্রথম হচ্ছে প্রবলেম, দেন হচ্ছে এজিটেশন, মানে প্রবলেমটাকে আরো বড়ভাবে দেখানো। ভাই আপনার চুল পেকে যাচ্ছে, আশেপাশের মেয়েরা আপনাকে খুব একটা পছন্দ করছে না, বারবার হোয়াটসঅ্যাপে নক দেও আপনি সাড়া পাচ্ছেন না, ঠিক আছে, আপনার কনফিডেন্স হারিয়ে যাচ্ছে, প্রবলেমটাকে আরো বড় করে দেখাইলেন। দেন একটা সলিউশন দিয়ে দেন, ভাই এই প্রোডাক্টটা ইউজ করেন, 7 দিনে আপনার চুল গজাবে। দেন একটা সিটিএ, অর্ডার করতে এই বাটনে ক্লিক করুন। এই যে বিভিন্ন মানে কিউরিসিটি হোক, প্রবলেম হোক, ট্রান্সফরমেশন হোক, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রিভিউ, এই ধরনের থেকে ধরেন আমরা 20-25টা কন্টেন্ট কিভাবে, এইগুলো আমরা একদম এর কাছ থেকে আমরা সব আইডিয়া ফাইডিয়া নিয়ে নেবো খুব দারুণভাবে। শুধু ক্রিয়েটিভ ডিজাইনারকে সুন্দর করে বোঝাবা, অনেক টুল হয়ে গেছে এখন বানানো যায়, সেগুলো আমরা তোটা দেখার চেষ্টা করব। বাট এগুলো না করাই ভালো, ক্রিয়েটিভ ডিজাইনারের কাজ ক্রিয়েটিভ ডিজাইনারকে দিয়ে করানোই ভালো, এই আর কি। এক জীবন্ত সব কিছু, এই সমস্ত জিনিসপত্র কার কাজ? আপনার কাজ ভাই, একজন মিডিয়া বায়ারের কাজ। দেন আমরা অপটিমাইজ করব, ঠিক আছে স্যার? আমরা অপটিমাইজ করা মানে কি, আমরা দেখব, এখানে আমরা ডেটা দেখব যে ভাই আমার কস্ট পার অ্যাকুইজিশন কস্ট কত, সিটিআর কেমন পাচ্ছি, রোয়াস কেমন, ফ্রিকোয়েন্সি কেমন, এভারেজ অর্ডার ভ্যালু কেমন, আরো অনেক ব্যাপার স্যাপার, এগুলো আমরা শিখবো পরবর্তীতে। এই জিনিসগুলো, অথবা দেখা যাচ্ছে যে একটা অ্যাড প্রচুর পরিমাণে টাকা খাচ্ছে, ওরে মারো, শেষ করে দাও, মানে কিল করো। নতুন একটা ভালো অ্যাড পাইছে, এটা খুব ভালো পারফর্ম করে, ডুপ্লিকেট করো সুন্দর, তাই না? প্রতিদিন কন্টেন্ট দাও, এই জিনিস, প্রতিনিয়ত কন্টেন্ট দাও, প্রতিদিন না। এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে অপটিমাইজেশন। কার কাজ? এটা ফ্রেমওয়ার্ক, কিন্তু কিসের ফ্রেমওয়ার্ক? একজন মিডিয়া বায়ারের সাকসেস ফ্রেমওয়ার্ক, এই জিনিসগুলো করতে হয় এবং তার দায়িত্ব এটা, ঠিক আছে স্যার? এরপরে ধরো মোটামুটি খুব ভালোই চলতেছে, দেন আমরা ওই স্কেল করবো, অপটিমাইজ শেষে এটা খুব ভালো চলতেছে, ঠিক আছে, ওইটার স্কেল করো। ওই যে আমরা শিখেছি ভার্টিক্যাল স্কেল, হরাইজন্টাল স্কেল, এবং কিভাবে করব, কখন করব, ঠিক আছে, এলটিভি কত, সিপিএ কত,
এওভি কত, ব্রেক ইভেন ক্রস করছে কিনা, আমার প্রফিট করতে হলে আমার রোয়াস কেমন হতে হবে, এর বিভিন্ন ফর্মুলা টলা আছে, সেদিন এগুলো শিখবো। দেন স্কেল। এরপরে প্রো লেভেলের খেলা হলো প্রফিট প্রফিট কন্ট্রোল। সে বিভিন্ন ধরনের ফোরকাস্ট করবে, সিআরওর কাজ করবে, যে প্রফিট কন্ট্রোল মানে হলো যে ধরো আমি $100 বাজেট আছে, আগে $100 খরচ করে $500 ইনকাম করতাম, এই $100 খরচ করে আমি কিভাবে $600 আনতে পারি, এই কাজগুলো করতে হবে কার? এই মিডিয়া বায়ার। একটা সেকেন্ড স্যার। আমরা যেটা শিখতেছি বা যেটা পড়তেছি এটা কিন্তু হচ্ছে কি, মানে ধরেন কোর্স আউটলাইনে যা আছে সেটা, মানে আমরা কি করব আর কি। ঠিক আছে স্যার? এই সমস্ত জিনিসপত্র আমরা করব, এবং এই প্রক্রিয়া সব সময় রিপিট করবে, সব সময় রিপিট করবে। এইটাই হচ্ছে একজন মিডিয়া বায়ারের কাজ। ঠিক আছে স্যার? তাহলে আমাদের এই জিনিসগুলো শিখতে হবে। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, যদি এটা দেখেন, আমাদের এই পর্যন্ত হয়তো নলেজ থাকে, এই দিকে আর আসে না, এই দিকেও আসে না, এই পর্যন্ত আসে না। একজন, এইটা হচ্ছে যে একজন মিডিয়া বায়ারের লেভেল, ফাউন্ডেশন, যার মার্কেটিং সম্পর্কে, কোর মার্কেটিং সম্পর্কে নলেজ আছে, ওই ইবুকটা পড়তে হবে। ফাউন্ডেশন শেষ। এইবার আপনি বিগিনার। এবার আপনার কাজ কি স্যার? বিগিনারের কাজ হলো এই ক্যাম্পেইনটা, মানে বাটন ক্লিকার, ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। ঠিক আছে? বিভিন্ন ক্যাম্পেইনের অবজেক্টিভ, বিডিং কি, লিড কি, এই সিপিএম, সিটিআর, আরপিসি, অমুক তমক, হ্যাঁ, এই সমস্ত জিনিসপত্র কাজ হচ্ছে বিগিনারের। তার মানে এটা আমাদের শিখতে হবে, আস্তে আস্তে দিতে হবে। এইটা আমাদের শেষ, এইটা আমাদের করতে হবে। দেন ইন্টারমিডিয়েট আলা, সে এইটুকুর পাশাপাশি পিক্সেল সেট আপ করতে পারে, রিটার্গেটিং করতে পারে, ফানেল সম্পর্কে ধারণা আছে বা ফানেল মেক করতে পারে। ঠিক আছে স্যার? এবং ফানেলের ডাটা দেখে সে ডিসিশন দিতে পারে। যেমন ধরেন আমরা, আচ্ছা, এটা আরো আলোচনা করবেন, আপাতত বাদ দেন। এরপরে হচ্ছে স্যার অ্যাডভান্স লেভেলের কাজ হলো এই যে ক্রিয়েটিভ টেস্টিং করা, অ্যাডটাকে স্কেলিং করা, বাজেট বাড়ানো, এই সমস্ত কাজ হলো কার? যে অ্যাডভান্স প্লেয়ার তার। আমরা দেখেন উপরে যে দায়িত্ব না, সেই দায়িত্বটাই আমরা কয়েকটা ধাপে ভাগ করেছি আর কি। আর প্রোর প্রোর কাজ হলো যে বিভিন্ন, যেমন অফার বলতে আমরা বুঝি যে 5% ডিসকাউন্ট, বাই ওয়ান, কিন্তু অফার মানে কি আসলে তাই? অফার মানে হচ্ছে, আমরা ওই যে রিসার্চ করেছিলাম, ইউএসপি এত, মানে ইউনিক সেলিং প্রপোজিশনটা এত, তাই না? আমার মার্কেটের অডিয়েন্স এত, আমার বায়ার পার্সন এত। তাহলে আমরা এই ধরনের মানুষদের কিভাবে প্রোডাক্টটাকে, কিভাবে আমরা মার্কেটিং কমিউনিকেশন করলে সেল বের করে আনতে পারবো, এইটাকে বলে হচ্ছে অফার। অফার ডাজ নট মিন বাই ওয়ান গেট ওয়ান, বাট এটা ইটস এ অফার, ইটস আসলে অফার, ইটস প্রমোশন। ঠিক আছে? অফার মিন্স যে তুমি ওই রিসার্চ অনুযায়ী কিভাবে মার্কেটে মার্কেটিং কমিউনিকেশনটা করবা, দ্যাটস কল্ড অফার। বাট বাই ওয়ান গেট ওয়ান অফার হতে পারে। ঠিক আছে স্যার? এই অফার ডিজাইন করা, এই সমস্ত কাজ হলো, যেটাকে অফার ইঞ্জিনিয়ারিং বলি, এই সমস্ত জিনিসগুলোর কাজ হলো এই প্রো স্ট্র্যাটেজিস্টের কাজ। ঠিক আছে স্যার? এই মোটামুটি এই হচ্ছে লেভেল। তার মানে আমাদের এই প্রত্যেকটা লেভেল পার করে এই পর্যন্ত যেতে হবে, আর এই পর্যন্ত যখন যাব তখন আমাদের এই সাইকেল শেষ হয়ে যায়, আর এই সাইকেলটা শেষ হয়ে গেলে আমরা প্রো আপ প্রো হয়ে যাব। ঠিক আছে স্যার? এই মোটামুটি আহ ধরো এই শীটের আলোচনা আর কি। এখন আমি একটু প্রশ্ন নিব, তারপর আমি একটু আলোচনায় যাবো আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, দেখি কারো কোনো কথা আছে কিনা। স্যার, কারো কোনো কথা নাই? ভেরি গুড। তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই নাকি? হ্যালো, কিরে ব্যাপার ভাই? জি স্যার। শুনতে পাচ্ছি? হ্যাঁ, আমরা পরের টপিকে যেতে জি পারি। স্যার। তো স্যার একটু বুঝতে পারছি, একটু মাথার উপর দিয়ে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত যা বলছেন মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি স্যার। আমার একটা কোশ্চেন ছিল। কথা কি স্যার বেশি ওয়াশ হয়ে যাচ্ছে না? সাধারণ ঠিক আছে। ক্লাস। না না ঠিক স্যার, আছে, ও স্যার স্যার বলেন। কন্টিনিউ করেন স্যার। বস আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার। বস, একটা নর্মাল এসএমই এর ক্ষেত্রে ধরেন আমরা যদি যদি একটা ক্লায়েন্ট পাই, উনি নতুন স্টার্ট করতেছে
এখন আমরা কি বস, ফার্স্ট আপনি তো বললেন যে মার্কেটিং ও করবো আবার ব্র্যান্ডিং ও করবো, আমরা কি ফার্স্টে কি মার্কেটিং এর দিকে ফোকাস করবো নাকি ব্র্যান্ডিং সহ ফোকাস করবো? একসাথেই করবো, এগুলো আমরা শিখবো না। একটা নতুন বিজনেসের জন্য কিভাবে করে, কিছুদিন চলছে তার জন্য কিভাবে করে, কিছুদিন চলছে কিন্তু ভালো ফলাফল পাচ্ছে তার জন্য, এটা আমরা শিখবো না স্ট্র্যাটেজির সময়। আচ্ছা বস, ঠিক আছে। হুম। আর কারো কোনো কথা? হ্যাঁ স্যার, এই না যেখানে যে স্যার। বললেন, হুম। হ্যালো, কি বলেছি স্যার? এই যে ফাউন্ডেশন বিগিনার বললেন, এগুলা এগুলা মানে ভিত্তি আর কি, এটা বুঝাইলেন আপনি, মানে মিডিয়া বায়ারের আমাদের না না না, আমি সেই বলছি স্টেপগুলো। যে মানে দেখবেন এই পর্যন্ত মার্কেটে খুব অ্যাভেলেবেল লোকজন, এই জায়গায় এসে মানুষ আর পারে না, খুব কম। এই জায়গায় এসে আরো পারে না, এইটার একটু ধরেন কাছাকাছি। তা আমরা আসলে এই জার্নিটা বললাম যে এইটার মাধ্যমে আসলে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা এখান থেকে এই পর্যন্ত যাব। আর আমাদের এটার জার্নি। মাধ্যমে বোঝানোর চেষ্টা করলে আসলে আমাদের কোর্স আউটলাইনে কি আছে, তার মানে আপনার যা দায়িত্ব সেটা যদি আপনি শিখে ফেলেন তাহলে তো আমার এই কোর্সের মধ্যে কভার হয়ে গেল, তাই না ব্যাপারটা? জি বস অবশ্যই স্যার, জি অবশ্যই। স্যার। বস একটু স্যার, প্রশ্ন করছিলাম যে আহ, আমরা যদি মানে একটা সন্তোষজনক দক্ষতা নিয়ে কাজ করতে চাই, তাহলে কি আমাদের প্রত্যেকের প্রো লেভেলে, মানে প্রো লেভেলে হতে হবে কিনা? প্রো লেভেলে তো একবারে যাওয়া যায় না বস, প্রো লেভেলে কাজ এই পর্যন্ত আপনি যেতে পারবেন, এরপরে কাজ করতে করতে এখানে এখানে যেতে হবে। জি বস। বুঝতে থ্যাংক ইউ পারছেন বস। স্যার? কারণ হচ্ছে কাজ করতে করতে তো আপনাকে অ্যাডভান্স স্ট্র্যাটেজিস্ট পর্যন্ত যেতে হবে, এ পর্যন্ত স্যার, আপনি যেতে পারবেন, বা এটাও কাজ করতে করতে যেতে হবে অ্যাডভান্স পর্যন্ত। এই জি দুইটা বস। যেতে হলে পরে আরো কাজ করতে হবে আর কি। থ্যাংক জি ইউ স্যার। বস। হ্যাঁ হ্যাঁ। এই কোর্স করেই কিন্তু আপনি, এই কোর্স করে ধরেন আপনি এই পর্যন্ত বা তার থেকে একটু উপরে উঠবেন, আর কাজ করে করে আপনি এরপরে যাবেন। বাট এই জিনিসগুলো আমরা কভার করব যে কোনটার মধ্যে আসলে কিভাবে কি করা হয়, কিন্তু আপনাকে ওই পর্যন্ত যেতে হলে এগুলো এগুলো কাজ করে করে যেতে হবে, ঠিক আছে স্যার? জি স্যার। ইয়েস স্যার, এই যে আপনি বললেন ওই যে এআই ইঞ্জিনিয়ার, মানে এআই যে আসলে ডাটার ভিত্তিতে কাজ করবে, মানে তাকে শিখাইতে হবে। এখন অনেক ক্লায়েন্টের ডাটা থাকবে না, তখন আমি কিভাবে এটা আহা, বুঝবো? সেগুলো আমরা শিখবো না, ডাটা না থাকলে আমাদের ডাটা লাগবে, ডাটা আনার ব্যবস্থা করব, ও সেগুলো আমরা আচ্ছা, সেটা তো ঠিক শিখবো আছে। পরে। ক্লাস আস্তে আস্তে শিখাবে হয়তো হুম সবই হুম। স্যার। স্যার ক্লাসের মধ্যে যা পড়ায় সেটার প্রতি প্রশ্ন করেন না রে ভাই। হ্যাঁ সেটাই, ডাটা না থাকলে আমাদের ডাটা আনতে হবে, তাই না? আর কারো কোনো কথা আছে? বস, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। সেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট যে অপশনটা আছে, সেটাতে হচ্ছে যে আমাদের যে মেটা অ্যাডস এর পিকজেল সেটআপ যেটাকে বলে। তো আমাদের মেটা অ্যাডস এর পিকজেল সেটআপটা জানাটা কতটুকু জরুরি আর কি, এটা তো আমাদেরকে জানতেই হবে। ইমপ্লিমেন্ট পিকজেল এখন রিটার্গেটিং ধরেন অ্যান্ড ব্যাপারটা হলো ফানেল কি বিল্ডিং। জানেন, এটা আমাদের জানতে হবে, এটা জানা খুব আহামরি কিছু না, খুব সহজ, বুঝছেন? এটা আমরা জেনে ফেলবো। বাট অনেক সময় অনেকে কি করে জানেন, যে পিক্সেল টিক্সেল গুলো কাউকে দিয়ে করে নেয়, মোটামুটি ওয়াইড স্ট্র্যাটেজির মধ্যেই থাকে আর কি। বাট এটা আমাদের এই কোর্সের মধ্যে কিন্তু আছে, আমরা শিখবো পিক্সেল কাপি টাপি, একদম পূর্ণাঙ্গ কোর্স হবে আর কি। ঠিক আছে স্যার? ঠিক আছে। জি। কার কোনো কথা নেই না? ভেরি গুড। আচ্ছা, অনেক কথা আছে। করেন। ঠিক আছে তাহলে। স্যার এখানে গুগলেও আমরা কিভাবে অ্যাড দিব বা এই ব্যাপারটাও আপনি একটু টাচ করবেন, এগুলো শেখাবেন না আমাদের নাকি? কেন এখানে আমি টাচ করবো ভাই? এখানে আমরা ফলো, ফোকাসের একটা মিনিং আছে জানেন, ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেস। আমরা ভেরি ফোকাস, নাহলে তার নাম দিতাম ডিজিটাল মার্কেটিং কোর্স, এর নাম দিয়েছি এআই ড্রিভেন মেটা অ্যাডস কোর্স। আমরা যেটা শিখবো মাস্টার অফ মাস্টার হবো, ওইটা আরেকটা করবো। এটাই তো 30 ঘন্টা, এর যে ইআই তো আপনি নিতে পারবেন কিনা সন্দেহ আছে। আপনি দেখেন না, কেবল শুরু হলো না, ক্লাস অনেক শুরু জিনিস করি। আমরা এখানে মেটা এবং ইনস্টাগ্রামের বাইরে যাব না, এটাই আমরা সুন্দর করে পূর্ণাঙ্গ পরিপূর্ণ ভাবে শিখবো। স্যার এটাই শিখালো, এটাই অনেক কিছু শেখার। হ্যাঁ। আরে ওটা আবার আরো 30 ঘন্টা বক বক করে আমি ওটা আবার এর মধ্যে নিয়ে আসবো নাকি? ভেজাল লাগানোর তো প্রয়োজন নাই। না, শোনেন শোনেন, কতটুকু খাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট না, কতটুকু হজম করতে পারতেছেন হজম দ্যাট ইজ করতে দ্য পারবে। ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা পরের ইসে চলে যাই, হ্যাঁ?
আচ্ছা, আচ্ছা, কিছু ক্লাস আমাদের আহ, ধরো 1 ঘন্টা হবে, কিছু ক্লাস আমাদের 1.5 ঘন্টা হবে, কিছু ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যেতে পারে, ডিপেন্ডস অন দ্য টপিক। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমরা আসি, যেহেতু আমরা মেটা বা ইনস্টাগ্রাম অ্যাড শিখবো বা মেটা অ্যাড শিখবো, তাহলে আমাদের মেটার ইকোসিস্টেম সম্পর্কে আমাদের একটু জানতে হবে। কিরকম? যেমন ধরেন গুগলের আমরা ম্যাপ ব্যবহার করি, জিমেল ব্যবহার করি, ইউটিউব ব্যবহার করি, আর অনেক কিছু ব্যবহার করি। এই জায়গাগুলোতে এন্ট্রি করার একমাত্র শর্ত যে আপনার একটা জিমেল আইডি থাকতে হবে। ফেসবুক ইকোসিস্টেমে আপনার এন্ট্রি করার প্রথম শর্ত হলো আপনার ফেসবুকে একটা প্রোফাইল থাকতে হবে। এখন যদি কেউ জিজ্ঞেস করেন যে ফেসবুকে প্রোফাইল কিভাবে ক্রিয়েট করে, তাহলে মার একটা নিচে পড়বে না, ঠিক আছে? ওই 5.5 ফিটের ভিতরেই পড়বে। সো একটা ফেসবুক প্রোফাইল লাগবে। এইবার যদি একটা ফেসবুক প্রোফাইল থাকে, ওই ফেসবুক প্রোফাইলটাকে সুন্দর করে আপনি কনভার্ট করে ইনস্টাগ্রাম করে ফেলতে পারেন। যখন আমরা বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, তখন আমরা, যদি আমার একটা ফেসবুক প্রোফাইল থাকে, সেখানে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি। ফেসবুক প্রোফাইল যদি থাকে, সেখানে আমরা একটা ফেসবুক গ্রুপ তৈরি করতে পারি, কমিউনিটি। ফেসবুক যদি আমরা ওপেন করি, বাই ডিফল্ট মেসেঞ্জার পাই। আর ফেসবুক, হোয়াটসঅ্যাপ তো আরেকজনের সম্পত্তি ছিল, এই জন্য এটা এখনো মোবাইল নাম্বারে আছে। যদি একটা মোবাইল নাম্বার থাকে, তাহলে আপনি একটা হোয়াটসঅ্যাপ। বাট আমরা এখানে কথা বলবো সব বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে। তার মানে আমাদের একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট তো করলেন, আপনাকে একটা পেজ তৈরি করতে হবে কিসের নামে? আপনার বিজনেসের নামে। যেমন ট্রাই, ধরেন আমরা একটু ফেসবুকে যাই, আমরা ধরেন রিভার ফিশ, এটাতে ক্লিক করি। আমরা এই রিভার ফিওরে, বাবার বাবার এই কি অবস্থা! আচ্ছা, ইটস এ বিজনেস। তাহলে পার্সোনালের থাকে পার্সোনাল প্রোফাইল, আর বিজনেসের থাকে কি? একটা ফেসবুক পেজ। বাট একটা পার্সোনালেরও ফেসবুক পেজ থাকতে পারে, যেমন শাহরুখ খানের পেজ আছে। ঠিক আছে স্যার? শাহরুখ খান কিন্তু আর পার্সোনাল লোক না, সে কিন্তু একটা প্রোডাক্ট, তাই না? সে প্রোডাক্ট না হলে তার কিং সিনেমা আমরা দেখবো? দেখবো না তো। সে তো প্রোডাক্ট হয়ে গেছে। বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতে হবে। সো এটা ধর একটা পেজ, তাই না? তো আমরা একটা প্রোফাইল যখন থাকে, তখন আমরা একটা পেজ ক্রিয়েট করে ফেলতে পারি। ভেরি গুড। কিসের? তার মানে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে। তার মানে, অথবা আমরা যদি এইভাবে বলি যে আমরা যখন কোনো একটা বিজনেসকে ডিজিটালি ট্রান্সফর্ম করি, তার অনলাইন ভিজিবিলিটির জন্য, বা একটা বিজনেসের এই ফেসবুক পেজটাকে আমরা বলি হচ্ছে ভিজিটর গেটওয়ে। মানে যে গেটওয়ে বা যে পথ দিয়ে কাস্টমার আপনার কাছে আসবে, ফেসবুক পেজ। একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ফেলতে পারি, যেটাকে পার্সোনাল প্রোফাইল করা প্রথমে, তারপর সেটাকে কনভার্ট করে বিজনেসে নিয়ে যেতে পারি। যখন আমরা বিজনেসে কনভার্ট করবো, তখন কি হয়ে যাবে? ওই বিজনেসের জন্য এটা একটা ভিজিটার গেটওয়ে। তার মানে এর এর মাধ্যমে আমরা কমিউনিকেশন করব। ওই যে যেখানে লোক সমাগম বেশি, সেখানে মার্কেটিং কমিউনিকেশন করতে হয়। এই পেজে দেখেন এত ফলোয়ার, তার মানে এই পেজ এত মানুষগুলোকে আবদ্ধ করেছে, যে কারণে ওরা পোস্ট দিচ্ছে। এবং এই পোস্টে দেখেন এত কি মানুষ ভিউ করেছে, এতজন কমেন্ট করছে। কতটুকু আগে দিচ্ছে? 2 ঘন্টা আগে। সেতজন এতবার দেখে ফেলেছে ভিডিওটা, তাই না? একে করে 2-3বারও দেখতে পারে। তার মানে এখানে লোক সমাগম বেশি, মার্কেটিং কমিউনিকেশন কর। ফাইন। গ্রুপটাকে আমরা বিজনেস ভাবে ব্যবহার করতে পারি। যেমন ধরেন একটা কমিউনিটি থাকলো, যারা আমার কাস্টমার বা কাস্টমার হবে, তাদেরকে আমরা একটা কমিউনিটি করলাম, বিভিন্ন সময় বিভিন্ন অফার টফার দিয়ে তাদেরকে ধরে রাখলাম। প্রত্যেকটা পেজের সাথে একটা বাই ডিফল্ট একটা এই যে ইয়া পান, মেসেঞ্জার ইয়া পান, সেখানেও কমিউনিটি। তার মানে মেসেঞ্জারও একটা কি? ভিজিটার গেটওয়ে, কাস্টমার আনার পথ। অনুরূপভাবে সব ধরনের বিজনেসের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ না, কিছু কিছু ক্ষেত্রে আবার হোয়াটসঅ্যাপও কমিউনিকেশন করে, তাই না? যেমন এরা মাছ বিক্রি করে, এরা হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছে, কারণ ওদের মাছ বিক্রি করে। আবার সব ধরনের বিজনেসের ক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ নাই। তার মানে হোয়াটসঅ্যাপ একটা ভিজিটার গেটওয়ে, যেটা মেটা ইকোসিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড। অবশ্যই বিজনেস ইয়া, মানে হোয়াটসঅ্যাপ বিজনেস যেটা সেটা, বাট সব ধরনের বিজনেসের ক্ষেত্রে না লাগতে, বাট এটা ইটস এ ইকোসিস্টেমের পার্ট। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে
একটা ফেসবুক প্রোফাইল থাকলে আমরা ইকোসিস্টেমে ঢুকে পড়তে পারি। আবার যখন একটা বিজনেসকে আমরা ট্রান্সফর্ম করি, একটা বিজনেসকে যখন আমরা ট্রান্সফর্ম করি ডিজিটালি, তখন ওই বিজনেসের অবশ্যই যেটা থাকা উচিত, প্রথম থাকা উচিত একটা ওয়েবসাইট, যদি স্ট্যান্ডার্ড বিজনেসের কথা বলেন। তারপরে আমরা এখানে সোশ্যাল মিডিয়া লিখলাম, বাট আমরা এখানে ফেসবুক আর আইজি লিখে রাখতেছি, কারণ আমরা অন্যান্য বিষয় নিয়ে তো পড়ছি না, ঠিক না? এফবি, ফেসবুক অ্যান্ড আইজি, ইনস্টাগ্রাম, তার মানে এখানে ইন্ডিকেট করলাম। যদি কোনো বিজনেসের ক্ষেত্রে ইয়া লাগে, আমরা হোয়াটসঅ্যাপটাকেও করতে পারি। ঠিক আছে স্যার, ভিজিটর গেট, তার মানে কি, একটা বিজনেস যখন আমরা ট্রান্সফর্ম করি ডিজিটালি, এই জিনিসগুলো বাধ্যতামূলক। ঠিক আছে স্যার, এই হলো ব্যাপার। তার মানে যখন কোনো একটা বিজনেসের আমরা কাজকর্ম করতে যাব, যদি একদম নতুন বিজনেস হয় তাহলে এই জিনিসগুলো লাগবে। আর সাধারণত সবারই থাকবে, আপনার শুধু দেখে নেওয়া যে এই জিনিসগুলো ঠিকঠাক আছে কি নেই, ওয়েবসাইটটা ঠিক আছে কিনা, ওয়েবসাইটের লোডিং টাইম, সিআরও পয়েন্ট অফ পরে কথা বলবো আরো, সিআরও মানে ল্যান্ডিং পেজটা ঠিক আছে কিনা, বা সিআরও পয়েন্ট অফ ভিউ থেকে ওই যে চেক আউট পেজে যে ফ্রিকশন টিকশন আছে কিনা, লোডিং টাইম ঠিক আছে কিনা, রিলিভেন্ট ইনফরমেশন দিচ্ছে কিনা, এই সমস্ত ইনফরমেশন আমরা পরে দেখবো। ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এগুলোতে আমরা দেখবো যে হ্যাঁ, একটা ফেসবুক পেজের যখন জন্ম হয় তখন এই ফেসবুক পেজে একটা নাম থাকে। এই দেখেন 123 রিভার ফিশ, ফেসবুক পেজের একটা ইউজার নেম থাকে, একটা কভার ফটো থাকে, একটা ইয়া থাকে, এটা কি থাকে। এরপরে দেখেন এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন, তাদের কোথায় অফিস, ওয়েবসাইটের লিঙ্ক, তারপরে হচ্ছে যে অন্যান্য যে লিঙ্ক টিঙ্কগুলো দিয়েছে, একটা ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই সমস্ত ইনফরমেশনগুলো দেয়। এটাকে আমরা বলি হচ্ছে ফেসবুক পেজের অপটিমাইজেশন করা। তার মানে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা এবং এই সমস্ত জিনিসপত্র, এবং এর একটা অ্যাবাউট আস আছে, এটা ছোট বায়ো আছে, একটা বড় বায়ো করে ভাই, আচ্ছা খুঁজে পাইলাম না, না পাইলে আর কি, এই যে ডিটেলস এখানে, আচ্ছা এর আমরা কিছু, আচ্ছা ডিটেলস শুধু অ্যাড্রেস মারছে, সমস্যা নেই। এখানে ডিটেলস, ধরো ইন্ট্রোতে আমরা বলি, মানে এক কথায় বুঝে ফেলবো যে এখানে আসলে কি পাওয়া যায়, এতটুকু পড়েই। ঠিক আছে, ঘরে বসে টাটকা নদীর মাছ পাবে না আমাদের কাছে, কাহিনী শেষ। তার মানে রিভার ফিশে ঘরে বসে নদীর মাছ পাওয়া যায়। এইবার এটা ডিটেলস আমরা দিতে পারি, আমাদের স্টোরি থাকতে পারে, মিশন ভিশন থাকতে পারে, কিভাবে শুরু করেছিলাম, সুন্দর করে একটা বড় করে 5,000 ক্যারেক্টার, আর এটা মানে 255 ক্যারেক্টার, এটা হচ্ছে 5,000 ক্যারেক্টারের মধ্যে সুন্দর করে আমরা এখানে লিখে দিতে পারি। অ্যাড্রেস ট্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফো, এভরিথিং এখানে দেয়া আছে। এইগুলোকে আমরা বলি একটা ফেসবুক পেজের অপটিমাইজেশন। ফেসবুক পেজ ক্রিয়েট করে কিভাবে ইয়ে করে না, মানে শেখাবো, মানে ওইগুলো কিন্তু আমাদের কোর্সের মধ্যে থাকবে না, আমি কিছু ভিডিও দিব আজকে, ওই ভিডিও দেখে হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, এইটা আমরা বুঝলাম ওভারঅল ফেসবুকের ইকোসিস্টেম। তার মানে আপনাকে হয়তো ক্লায়েন্টের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে না, গ্রুপ ক্রিয়েট করতে হবে না, মেসেঞ্জার বাই ডিফল্ট আছে, হোয়াটসঅ্যাপে ক্রিয়েট, এগুলো সব কিছু থাকবে, এটা আমাদের জানা দরকার আছে, কারণ বাঁচতে হলে জানতে হবে, যে কারণে একটু বকবক করতেছি আর কি। ঠিক আছে স্যার, তাহলে এই হলো মোটামুটি একটা মানে ডিজিটালি ট্রান্সফার করে এগুলো লাগবে। আপনাকে দেখে দিতে হবে এই বিষয়গুলো ঠিকঠাক আছে কি নাই, কারণ ক্যাম্পেইন শুরুর আগে এই জিনিসগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে ভাই কাজ হবে না। ঠিক আছে স্যার, এই জন্য এগুলো আমাদের দেখে নিতে হবে। আচ্ছা, আমি একটা হোমওয়ার্ক দিব, তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে কারা রে ভাই, তো সিনেমা দেখতে, আচ্ছা ঠিক আছে, এই যে আমরা পেজ উল্টাতেই, এইটা একটা পোস্ট, ইয়ারুন 4 মিনিট আগে এই পোস্টটা দিয়েছে, ভেরি গুড, ভালো কথা। এই এরপরে আমরা দেখতেছি আর একটা পোস্ট পাইলাম, স্কিন কেয়ার শপ, জানিস স্পন্সর লেখা আছে, এখানে লেখা আছে না, তো এখানে আমরা, তার মানে এটা একটা অ্যাড দেখতেছি ফেসবুকের, এটা কোথায়, ফেসবুক প্রোফাইলে। এছাড়াও আমরা মেসেঞ্জারের মধ্যে অ্যাড দেখি, রিলস দেখতে গিয়ে অ্যাড দেখি, স্টোরি দেখতে গিয়ে অ্যাড দেখি, ডান সাইডের এই কর্নারে অ্যাড দেখি, দেখি না, এগুলো কি অ্যাড, কেন এখানে দিয়েছে ভাই? কারণ এর ক্ষমতা আছে যে প্রতিদিন 4 কোটি মানুষকে এক জায়গায় করে ফেলে, যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন করতে হয়। কিন্তু এইটা কি কিনা বেচার জায়গা, এটা কি এটাই ফেসবুক ই কমার্স সাইট, তাহলে এনে কেন এটা বেচতেছে? ওই যে যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন করতে হয়। এখন এই অ্যাড আমি দেখতেছি, অ্যাড আপনি নাও দেখতে পারেন, তাই না, আপনি অন্য কিছু দেখতে পারেন।
তার মানে এর প্রতি নিশ্চয় আমার কোনো ইন্টারেস্ট ফিন্টারেস্ট আছে বলে যেটা আমার দেখাচ্ছে। এটাই তো এআই ড্রিভেন এবং ডিজিটাল মার্কেটিং এর মজা, তাই না? যে যার যেটা দরকার তার সেটা দেখাবে, কিন্তু খোদার কসম এটা আমার কোনোদিনও দরকার না, আমি কোনোদিনও ইউজ করিনি। যাই হোক, হয়তো ওয়েবসাইট ভিজিট করেছিলাম, দেখাচ্ছে আর কি। ঠিক আছে। আচ্ছা, খুব কষ্ট পাইছেন আপনারা, তাই তো? প্লেব্যাক থেকে অবসর নিতে 500 কোটি নিয়েছেন অরিজিৎ, খুব কোনো ব্যাপারই না। এই দেখেন আর একটা দেখতেছি, এটা একটা ad, তাই না? এখন এই অ্যাডটা কে দেখবে, কাকে দেখানো হবে, কেন দেখানো হবে, আবার যে দেখবে সে কোন ইসে আছে, মানে সে কি বাইং বাইং মোডে আছে, নাকি নোয়িং নোয়িং মোডে আছে, নাকি এক্সপ্লোরিং করতেছে, সে কিনবে কিন্তু এখনো নাও কিনতে পারে। তার মানে একটা মানুষের বিহেভিয়ার কেমন হয় দেখেন। একটা মানুষ যখন যখন কোনো একটা প্রোডাক্টের ডিমান্ড হয়, তখন একটা ইউজারের বায়ার জার্নি বা বাইং বিহেভিয়ারটা কেমন হয়। সে যেমন ধরেন আপনার জুতা ছিঁড়ে গেছে, তো আপনি কি করতে পারেন? হয় মুসির দোকানে যে জুতাটা সেরে আসতে পারেন, ঠিকঠাক করে নিয়ে আসবেন, অথবা আপনি হচ্ছে ভাই এই বাটা অ্যাপেক্সে যে নতুন একটা জুতা কিনে ফেলতে পারেন। তার মানে আপনার প্রবলেম কি? জুতা ছিঁড়ে গেছে। সলিউশন কি? হয় অ্যাপেক্স নাই বাটা। তাহলে এই যে বাটা বা ইসে যাবেন, তার আগে আপনারা কি করেন? তার আগে দেখেন আমি কি ইসে এক্সপ্লোর করে, হ্যাঁ আমার একটা ডিমান্ড আছে, ঠিক আছে, এবার আমি এক্সপ্লোর করি, কিরে এখন টাকা পয়সার অবস্থা খারাপ, ঠিক আছে মুসির দোকানে কোনো মতে শেষ করি, সামনে রোজারে দেখে নিয়ে ফেলবো না। হতে পারে। আবার হতে পারে ঠিক আছে, আরে টাকা পয়সা আছে, পুরান জুতা পরে অফিসে যাবো, মানুষ কি বলবো, ঠিক আছে নতুন একটা কিনে ফেলি। এই যে তার মানে কি আপনার এটা দরকার, কিন্তু আপনার মুড দেখেন দুইটা। এআই বুঝে ফেলবে যে কার এখন লাগবে কার লাগবে না, কিসের উপর ভিত্তি করে? আপনার এই ধরনের বিহেভিয়ারের উপর ভিত্তি করে। যেমন ধরেন আপনি এটা ক্লিক করে ওদের ওয়েবসাইটেও যেতে পারেন। তার মানে এই যে আপনি ক্লিক করেন এটাও কিন্তু আপনার একটা বিহেভিয়ার। এই যে আপনি এখানে আসলেন, এসেই চলে গেলেন, এক ধরনের বিহেভিয়ার। আবার এসে আপনি আসলেন, দেখেন এবার এসে আপনি কি করলেন? কিরে ভাই, মাইন্ড খাইছে? একবার ওরে ডাকছে আর একবার ডাকিয়ে তাই মাইন্ড খাইছে। কোনো সমস্যা নেই, আমরা উপরে অ্যাডে চলে যাই, এখানে আমরা ক্লিক করি। না ভাই আমার নেটই খারাপ। আচ্ছা, তাহলে এই যে আপনি ক্লিক করলেন, ক্লিক করে এসেই 2-1 সেকেন্ডের মধ্যে চলে গেলেন, এক ধরনের বিহেভিয়ার। আবার একটা লোক এসে সে ওই পেজটাতে 1-10 সেকেন্ড থাকলো, আরেকটা বিহেভিয়ার। অথবা সেই পেজটা স্ক্রল করে একদম শেষ পর্যন্ত গেল, আরেকটা বিহেভিয়ার। অথবা সে অ্যাড টু কার্ট করে ফেললো কিন্তু কিনলো না, আরেকটা বিহেভিয়ার। এর মধ্যে মোর পটেনশিয়াল কে বলেন তো? যে লোকটা অ্যাড টু কার্ট করেছে। তার মানে এই সমস্ত বিহেভিয়ারগুলো অ্যানালাইসিস করে, এই সমস্ত বিহেভিয়ারগুলো অ্যানালাইসিস করে এই সমস্ত বিহেভিয়ারগুলো অ্যানালাইসিস করে সে ডিসিশন নেয় যে, কি ডিসিশন নেয়? কে কেনার জন্য পাগলপাড়া দিশেহারা, কে 2 দিন পরে কিনবে, কে এখনই কিনবে। আবার আমরা স্টোরি দেখি, আমরা রিলস দেখি, আমরা এই যে মাঝখানে মাঝখানে যে অ্যাড দেখলাম সেটা দেখি। এটা দেখার উপর ভিত্তি করেও বুঝতে পারে কার কোনটাতে ইন্টারেস্ট। তাহলে সেই ধরনের জিনিসপত্র যেমন অথবা আমি ধরেন ফেসবুকে যে একটা সার্চ দিলাম, যে এটার নাম কি ভাই, এই যে ড্রিম কোজিক অ্যাসিডের নাম সিরাম, ফেস সিরাম, এইটা লিখে সার্চ দিলাম। তাহলে এটা দেখে কিন্তু আমার একটা বিহেভিয়ার বুঝলো। তাহলে ফেসবুক বুঝে ফেলবে ওর এই ধরনের জিনিস লাগবে, এই ধরনের জিনিস ওর কি না, এই ধরনের জিনিস ওর ইন্টারেস্ট আছে। এবার ও এই ধরনের জিনিস আপনাকে দেখানো শুরু করবে। দেখানো শুরু করার পর আপনি কোনোটাতে ক্লিক করবেন, কোনোটাতে ক্লিক করবেন না। ক্লিক করার পরে আপনি পেজে আসবেন, এসেই চলে যাবেন। তারপরে কোনোটাতে আপনি শেষ পর্যন্ত যাবেন, কোনোটাতে আপনি রিভিউ টিভিউগুলো পড়বেন। এখানে ধরেন ক্লিক করলে রিভিউ টিভিউগুলো পড়লে, এটাও কিন্তু ও বুঝলো। এই ধরনের তথ্যপত্রগুলো আমরা দিব, পরবর্তীতে শিখবো আরো। তারপরে ধরেন অ্যাড টু কার্ট পর্যন্ত গেলেন, চেক আউট পর্যন্ত গেলেন, কিন্তু পারচেস করলেন না। এই সবগুলো সে ম্যাপিং করে একটা বিহেভিয়ার বুঝে ফেলে। এর মধ্যে থেকে এই বিহেভিয়ার দেখে বুঝে ফেলে কে কেনার জন্য পাগল পাড়া দিশেহারা, কে এক্সপ্লোরিং মোডে আছে, না শুধুমাত্র ইন্টারেস্ট তাকে। এইবার যে যার শুধুমাত্র ইন্টারেস্ট আছে তাকে, তাহলে ইন্টারেস্ট আছে মানে ডিজায়ার হয়েছে, তাহলে কিভাবে তাকে আরো কেনানো যায়, সেই ধরনের কন্টেন্ট দিয়ে আমাদের ইয়ে করতে হবে। ঠিক এই সমস্ত
এই বায়ার জার্নি বা এই বিহেভিয়ার, এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে ফেসবুক ভদ্রলোক আমাদের সামনে নতুন যে আপডেটটা নিয়ে আসছে, যেটাকে আমরা বলছি অ্যান্ড্রোমেডা আপডেট বা আর অনেক ব্যাপার স্যাপার, সেটা আমরা একটু পড়ার চেষ্টা করি, তাহলে আমরা এটা বুঝে ফেলবো। ঠিক আছে? তাহলে আমাদের এখন পড়ার বিষয়বস্তু হলো কিভাবে একটা র্যাঙ্কিং করতেছে, কাকে কিভাবে দেখাচ্ছে, কে কোন মুডে আছে, তাহলে তাকে কোন ধরনের কন্টেন্ট দেখাবে, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। মারেন এখানে একটা ক্লিক। বেশি হয়ে যাচ্ছে নাকি ভাই? আমরা কি কন্টিনিউ করবো নাকি পরে চলে যাব, মানে নেক্সট ক্লাস ইয়া করবো? কন্টিনিউ করেন। হুম, বস এই টপিকটা শেষ করে দেন, এই যে পেজে ঢুকলে। ঠিক আছে স্যার। ওকে, ওকে। তাই বলে 40-50 জন লোক নাই, এগুলো কথা। আচ্ছা, পরে ভিডিও দেখেন। আচ্ছা, মেটা যে অ্যালগোরিদমটা নতুন নিয়ে আসছে, এই ভদ্রলোকের আমরা বলছি আসলে অ্যান্ড্রোমেডা আপডেট। মূলত 4টা অ্যালগোরিদমিক আপডেট আসছে। প্রথমটার নাম হচ্ছে সিকোয়েন্স লার্নিং, তারপরেরটার নাম হচ্ছে ল্যাটিস, তারপরেরটার নাম হচ্ছে জেম, তারপরেরটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এই 4টার কম্বিনেশনে কাজ করে। কিভাবে কাজ করে সেটা আমরা পড়ব। এখন এই 4টার কাজ হলো ওই যে যে গল্পগুলো এতক্ষণ করে ফেললাম, বিহেভিয়ার বুঝে রাইট টাইমে, সরি, রাইট অ্যাড রাইট পার্সনকে রাইট টাইমে যদি দেখাতে পারো, তাহলে তোমার হাইয়েস্ট কনভার্সন হবে। এই 4টা অ্যালগোরিদমের মূল বক্তব্য হলো এটা। রাইট অ্যাড রাইট পার্সনকে রাইট টাইমে দেখাতে হবে। যে লোকটা কেনার জন্য পাগলপাড়া দিশেহারা, তাকে এক ধরনের একভাবে মোটিভেট করো কন্টেন্ট দিয়ে। যে লোকটা ঠিক আছে 50-50 কিনতেও পারে নাও পারে, তাকে আরেক ধরনের কন্টেন্ট দিয়ে মোটিভেট করো। ঠিক আছে স্যার, আমরা আসবো আরো পরে। এইভাবে যদি আমরা করি তাহলে হাইয়েস্ট করো, এটা হচ্ছে মূল বক্তব্য। এখন সিকোয়েন্স লার্নিং এর কাজটা কি আসলে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সিকোয়েন্স লার্নিং এর কাজ হলো, ধরেন একটা লোকের বিহেভিয়ার যে সে প্রথম দিন একটা ডে ওয়ানে অ্যাড ভিউ করলো। কোথা থেকে? ওই যে আমরা স্ক্রল করলে করলে দেখতেছিলাম। ঠিক আছে স্যার, স্ক্রল করে করে আমরা দেখলাম না, আমরা ডানে দেখি, বাই দেখি, রিলসের মধ্যে দেখি, স্টোরির মধ্যে দেখি, আমরা দেখি না? আমরা দেখি। তা ধরলাম প্রথম দিন সে কোনো একটা জায়গা থেকে অ্যাড দেখলো, বিভিন্ন ধরনের প্লেসমেন্ট আছে, স্টোরি, শর্টস, অমুক তমুক, আর দেখবো না, একটা দেখবে। ওই দিনই ওই অ্যাডটা দেখে সে ওয়েবসাইট ভিজিট করলো, ওয়েবসাইট ভিজিট করলো। ঠিক আছে, এরপরে সে গেল গা, একটা বিহেভিয়ার। মাঝখানে তার 4 দিন নাই, গ্যাপ। পঞ্চম দিন আসছে। পঞ্চম দিন আসার পরে সে একটা রিভিউ ভিডিও দেখলো যে ভাই এই, না এটা দেখবই, এটা কি ভাই, এই সিরাম মাখার পরে মানে আফ্রিকানরা হয়ে গেছে ইউরোপিয়ান, ধরেন ধরেন আর কি। বা 7 দিনে যদি আপনি আফ্রিকান থেকে ইউরোপিয়ান হতে চান, তাহলে এই ফেস সিরাম ব্যবহার করেন। ধরেন আমি বলছি, ধরেন একটা সামওয়ান রিভিউ দিছে যে ভাই আগে আমি একদম আফ্রিকান ছিলাম, কঙ্গোর মতো, এখন কিছুটা আমি স্পেনের মতো হয়েছি, 7 দিনে এটা ব্যবহার করার কারণ, ধর একটা রিভিউ দিল একজন। এই রিভিউটা একজন সেলিব্রিটিও দিতে পারে, যেটাকে আমরা ইনফ্লুয়েন্সার বলছি। এই ভদ্রলোক একজন আপনার কাস্টমারও দিতে পারে। ধরেন ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, দেখলি, দেখার পরে সে হচ্ছে ওই দিনই কিনে ফেললো। তাহলে প্রথম দিন সে অ্যাড দেখলো, পেজ ভিজিট করলো, মাঝখানে 4 দিন আসে নাই, তারপর দিন সেটা রিভিউ ভিডিও দেখলো, ডিসিশন নিয়ে ফেললো, পারচেস করে ফেললো। ধরো কি লিখতেছেন ভাই? ফ্লো নষ্ট করে না, আমি প্রশ্ন নিব। আচ্ছা, কেন ভাই হাহারি আর দেওয়ার দরকার? আচ্ছা, ল্যাটিসের কাজ হলো, আমি তো ধরেন একজনের দিয়ে উদাহরণ দিলাম, আমি ধরেন এটা একজনের দিয়ে উদাহরণ দিলাম, তার মানে আপনার এই ওয়েবসাইটে এরকম অ্যাড আপনার দেখতেছে লাখ লাখ মানুষ। তাহলে এই গ্রুপ অফ পিপল, ধরেন 1 লাখ মানুষের মধ্যে 20,000 মানুষের এই বিহেভিয়ার, 10,000 মানুষের আরেক রকম বিহেভিয়ার, ধরেন 10,000 মানুষ আরেক রকম, মানে প্রথম দিন অ্যাড দেখলো, অ্যাড দেখেই চলে গেছে, পরের দিন অ্যাড দেখছে, তারপরে পেজ ভিজিট করছে, তারপরে আবার 5 দিন নাই, তারপরে আসছে, এরকম হতে পারে। তো আমি একজনের দিয়ে উদাহরণ দিচ্ছি, এবার আপনি কল্পনা করবেন, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসগুলোকে ম্যাপিং করে এই ল্যাটিস লার্নিং। তার কাজ হলো
কিছু মানুষ ভিডিও দেখে বাই করে, কিছু মানুষ ডিসকাউন্ট দেখে বাই করে, কিছু মানুষ সার্চ করে তারপরে রিভিউ ভিডিও দেখে তারপরে বাই করে। ঠিক আছে? আবার কিছু মানুষ এই কাজ করে, প্রথম দিন ভিডিও দেখলো, পেজ ভিজিট করলো, তারপরে 4 দিন নাই, পঞ্চম দিন এসে আবার রিভিউ ভিডিও দেখলো, তারপরে এই যে এক একটা মানুষ এক এক এ গ্রুপ অফ পিপুল এক এক ধরনের বিহেভ করতেছে, এই বিহেভগুলোকে ম্যাপিং করার নাম করে হচ্ছে ল্যাটিস। এক একজনের এক এক রকম খাবার সামনে দিতে হবে, তাহলে সে কিনবে। কে করলো? ল্যাটিস। ভেরি গুড। এবার আমি ওই উদাহরণটায় যাচ্ছি, যে মোটামুটি আমি ধরে নিলাম প্রথমে অ্যাড দেখলো, ওই দিনই পেজ ভিজিট করলো, মাঝখানে 4 দিন নাই, তারপরে ভিডিও দেখলো, পারচেস করলো। এইটা আমি ধরলাম ম্যাপিং করলো, একজনের ক্ষেত্রে আমরা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, জেমের কাজ হলো কনভার্সন প্রবাবিলিটি খুঁজে বের করা। ধরো একটা লোক অ্যাড দেখেছে, আমি তাকে মার্কিং করলাম 10% কেনার প্রবাবিলিটি। পেজ ভিজিট করেছে, আরো 15% বাড়লো, তাহলে 15 আর 10 25% কেনার প্রবাবিলিটি। এরপর একটা রিভিউ ভিডিও দেখলো, 20% আরো বাড়লো, তাহলে 25 45%। এরপরে মাঝখানে 5 দিন আসে নাই, 5 মাইনাস হয়ে গেল, তাহলে 45 থেকে কত হয়েছিল ভাই? 40%। তার মানে এর হচ্ছে কনভার্সন প্রবাবিলিটি বা পারচেস প্রবাবিলিটি 40%। তার মানে কিনতেও পারে, না কেনার সম্ভাবনাই বেশি। কিন্তু যদি এটা এরকম হতো, কেউ ধরো একজন অ্যাড ভিউ করছে, পেজ ভিজিট করছে, পেজে 10 মিনিট ছিল, তার জন্য একটা পয়েন্ট ধরে এই মার্কিংটা করে আমরা 70-80% পাইলাম, তার মানে পারচেস প্রবাবিলিটি হাই। এই জেমের কাজ হলো এই পার্সেন্টেজটা বের করে দেওয়া। তার মানে 40% আমাদের 5 মাইনাস 40% হয়ে গেছে, তো 40% মানে আসলে কিনবে না। যদি না কিনে, তাহলে তাকে আরো মোটিভেট করতে হবে, ওরে আবার রিভিউ ভিডিও মার, অথবা সেলিব্রিটি কোনো আরেকটা ভিডিও কন্টেন্ট দেবো ওরে। ঠিক আছে স্যার, এটা কে দেখাবে? ওই যে অডিয়েন্স আমাদের দেওয়া লাগে না, ও নিজেই বুঝে। আচ্ছা, ধরে নিলাম আমি এটা 80% হয়েছে, ধরে নিচ্ছি 80%, মানে এর পার্সেস প্রবাবিলিটি ইজ হাই। এবার অ্যান্ড্রোমেডার কাজ হলো ওই সবগুলো সিগন্যাল নিয়ে নিল, কম্বাইন করলো। এইবার একটা ক্রিয়েটিভ চুজ করবে যে তাকে কোন ক্রিয়েটিভটা দিলে সে কিনে ফেলবে। তো কোন ক্রিয়েটিভ? ধরো যে ঠিক আছে ভাই, তাকে 10% অফারের একটা ক্রিয়েটিভ দিলেই কিনবে, কারণ যেহেতু সেই পর্যন্ত আসছে, তারে যদি একটু ঝোপ বুঝে কোপ মেরে দিই তাহলে সে কিনে ফেলবে। তাকে 10%, ধরো আমি আসতেছি ওই কথাটাই, একটু পরে আসতেছি। 10% যে ক্রিয়েটিভটা আছে, 10% ডিসকাউন্ট আজকের জন্য, আর মাত্র 5টা প্রোডাক্ট আমাদের স্টকে আছে, বাকিটা নাই, চুজ করলো। এইবার ডিটারমাইন দ্য প্লেসমেন্ট, একটা কোথায় দেখাবে? এই রিলসের মধ্যে দেখাবে, নাকি আহ, ওটার কি বলে ভাই, ফিডে দেখাবে, নাকি রাইট কলামে দেখাবে, নাকি স্টোরির মধ্যে দেখাবে, নাকি সেটিং এর মধ্যে দেখাবে? কোথায় দেখাবে? নাকি আলাদা যে ওই যে অডিয়েন্স নেটওয়ার্ক আছে সেখানে দেখাবে? কোথায় দেখাবে? কোথায় দেখালে সে কিনবে? এটা কিসের পরিবর্তে? ওই ডাটা আছে যে কম্বাইন্ড সিগন্যাল করছে। কারণ ও কি করে, এই ম্যাপিংটা তো করে দিয়েছে আমাদের কে? ল্যাটিস ভদ্রলোক আমাদের এটা করে দিয়েছে ম্যাপিংটা। জানে কে কোন জায়গা থেকে এসে কোন জায়গায়, সে কে রিলস বেশি দেখে, কে স্টোরি বেশি দেখে, কে ফিডে থাকে, কে ডাইন সাইডে এটা ক্লিক করে, সব জানে, সব ম্যাপিং আছে। এইবার ওই ভদ্রলোক প্লেসমেন্টটা চুজ করবে, ঠিক ওই জায়গাটা তার অ্যাড দেখাবো। ঠিক আছে, সে রিলসের মধ্যে বেশি, রিলসের মধ্যে ওর অ্যাড দেখাবো। এইবার কখন দেখাবো, কোন সময়টাতে সে বেশি এঙ্গেজড এবং বাইং মুডে থাকে, টাইম কে খুঁজে বের করবে? অ্যান্ড্রোমেডা। দেন ওইখানে ক্লিক করার পর তো টাকা পয়সা কাটার ব্যাপার আছে, অ্যাডজাস্ট বিড, এগুলো আমরা শিখবো, বিডিং ফিডিং। তারপরে তুমি তার অ্যাডটা দেখাইলা, তারপরে সে ক্লিক করলো, তারপরে সে পারচেস করবে। এইটার কাজ হলো এন্ডোমিটার। তার মানে এই 4টার কম্বিনেশনে, এখন ধরেন এর 40%, তাহলে তার কেনার প্রবাবিলিটি নেই। তাহলে এন্ডোমিটার এখন কি সিলেক্ট করবে? এখন কিন্তু 10% কন্টেন্ট সিলেক্ট করবে। এখন তাকে মনে হচ্ছে আরেকটা রিভিউ দেখাই। ঠিক আছে স্যার? অথবা ধরো এই যে এই প্রোডাক্টের ক্ষেত্রে তাকে একটু বিফোর আফটার দেখায়, যে আগে তুই ছিলি আফ্রিকান, এই যে আমাদের একটা ক্লায়েন্ট 7 দিন পরে হয়ে গেছে ইউরোপিয়ান। বিফোর আফটার ভিডিও আমরা কন্টেন্ট তৈরি করি না, আগে ছিল এরকম, 7 দিন পরে এরকম, এই কন্টেন্টটা দেখায় যাতে ওর পারচেস প্রবাবিলিটি বাড়ে। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে তখন ধরেন এই 40% হলে ও ধরেন এই কন্টেন্টটা চুজ করবে, যে কারণে ওই যে অ্যান্ড্রোমিডা আপডেট পরে বলতেছে না, ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন আসছে। ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন আসছে মানে
ওকে সব ধরনের কন্টেন্ট দিয়ে দিতে হবে। ও এই প্রবাবিলিটি জেমের কাছ থেকে এই ইনফরমেশন নিয়ে ও যাতে চুজ করতে পারে কাকে কোনটা দেখাবো। যদি 80% হয় তাহলে ওরা 10% ডিসকাউন্ট এটা দেখাবো। যদি 40%, তার মানে কিনবে না, তো ওরা আরো মোটিভেট করতে হবে, ঠিক আছে বিফোর আফটার মারো, না হলে আবার রিভিউ মারো আর একটা ভিডিও, যাতে ও ইয়া করে আর কি। অথবা সেলিব্রিটি এন্ডোর্সমেন্টের ওই ভিডিওটা দেখাও, ঠিক আছে স্যার। অথবা কোনো বিশেষজ্ঞ বলছে, ধরো একজন ডাক্তার, এগুলো তো একটু ইয়া টিয়ার ব্যাপার, একজন ডাক্তার বলতেছে সোশ্যাল প্রুফ, 100 জন মানুষ এখন পর্যন্ত 10,000 মানুষ এইটা ব্যবহার করে আফ্রিকান থেকে ইউরোপিয়ান। আমি কিন্তু এটা কাউরে ছোট করে বলতেছি না ভাই, সরি, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য। আফ্রিকান আফ্রিকান থেকে ইউরোপিয়ানে গেছে, কালা হোক আর সাদা হোক সে মানুষ, তাকে ছোট করার কোনো উপায় নেই। কারণ প্রত্যেকটা মানুষ বাই বর্ন আশরাফুল মাখলুকাত, মানে সৃষ্টির সেরা। সো কালা ধলা লুলা কানা এইগুলো বলে কোনো মানুষকে ছোট করা যায় না, যে বলে সে ছোট হয়। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। অতএব তাহলে 40% তাকে ওইটা দেখাও, যাতে ওর প্রবাবিলিটি বাড়ে। যখন আবার বাড়বে, ধরেন এইবার ওরে আবার রিভিউ দেখাইছে, বিফোর আফটার দেখাইছে, সোশ্যাল প্রুফ দেখাইছে যে 1,000 জন মেয়ে আফ্রিকান থেকে ইউরোপান হয়েছে, যখন দেখছে তখন সে মোটিভেট হয়ে গেছে, আবার ওয়েবসাইটে আসছে, অ্যাড টু কার্ট চেক আউট পার্সেস, অ্যাড টু কার্ট পর্যন্ত চলে গেছে, বাড়তেছে পয়েন্ট। যখনই পয়েন্ট বাড়বে, ওই ভদ্রলোককে আবার এই জন্য আমাদের ইয়া লাগে না, কি লাগে না, টার্গেটিং কি, এই জন্য আমাদের টার্গেটিং কেন বলা হয়েছে, মানে এন্ডোমেটার ক্ষেত্রে কেন বলা হচ্ছে কন্টেন্ট ইজ টার্গেটিং, এই কারণে কন্টেন্ট ইজ টার্গেটিং। যখন এটা বেড়ে যাবে, তখনও আবার পুল করে নিবে ওখান থেকে, যে ভাই তোমার জন্য 10% ডিসকাউন্ট এবার। তখন কিন্তু দেশে রিভিউ, যখনই তার এটা বেড়ে গেছে, জেম আবার এই প্রক্রিয়া কিন্তু চলমান, এই প্রক্রিয়া, এই 4টা ইসের মিলি সেকেন্ডের প্রক্রিয়া চলমান। আমরা কিছু ডাটা দিব, প্লাস জেনেরিক ডাটা ওর কাছে আছে, এইটার উপর করে তখন ওই কন্টেন্টটা দিবে, তখন সে পারচেস করে ফেলবে। কথা কি বোঝা গেছে? এই হলো মোটামুটি আপডেটের ব্যবসা। কার কোনো কথা আছে? স্যার, এন্ডোমেট্রিয়া মানে যে 10% যে করলাম এগুলা কি আমাদের আর কি, এগুলা কি মেশিনটাই দিয়ে দিবে নাকি যে এত পার্সেন্ট? এটা তো আর আপনাকে কেউ কোথাও দেখাবে না, এটা ধরেন ব্যাক এন্ডে ইয়া করবে, ও করবে। মানে মানে এইটা কেন দিছে দেখেন, মানে এটা আমরা আসলে বোঝানোর চেষ্টা করেছি এরকম, যেমন অ্যাড ভিউ করলো মানে এর মান কম। ওই যে প্রথমে বলে আসলাম গল্প, যে লোকটা অ্যাড ভিউ করে চলে গেল আর যে লোকটা অ্যাড টু কার্ট পর্যন্ত গেল, কার পারচেস প্রবাবিলিটি বেশি? যে অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে, তাই না? তার মানে যে যত দূর যাবে তার পয়েন্ট তত বেশি। এইভাবে করে একটা পার্সেন্টেজ ব্যাক এন্ডে হিসাব করেছে। ও স্যার, এটা সম্পূর্ণ মেশিনেরই খেলা আর কি। অবশ্যই মেশিনের খেলা, এতক্ষণ যা বললাম সব মেশিন খেলবে। জি স্যার। কথা ছিল। হুম। তাহলে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন ভিডিও, বেশ কয়েকটা দিয়ে রাখো, 8-10টা, যে ও ওর মতো করে যখন যেটা প্রয়োজন পড়বে ও অটো তাকে দেখাবে। এগুলো আমরা শিখবো, ওই ওই একটু পরে আমি আসতেছি। জি স্যার, আসতেছি। বস একটা ব্যাপারটা কোশ্চেন কি ছিল। এরকম? হ্যাঁ, ব্যাপারটা এরকম। বস, ঠিক হুম। আছে। বস টার্গেটিং তাহলে কি একবারই চলে যাবে, এটা কি থাকবে না জিনিসটা এরকম? টার্গেটিং যে নেই তাই না, টার্গেটিং আমরা সিগন্যাল হিসেবে দিই না, দিই তো। তারপরে আমরা প্রথম অবস্থায় যেমন বললো ওর কোনো ইয়া নেই, তাহলে সে কি করবে? তাহলে সে পেজ টেজ যারা বেশি, তার একটা লোকাল লাইকটাকে আমরা দিই না, এই জন্য কেউ বাদ দিছে নাকি? বাদ দেয় না, আমরা যত বেশি সিগন্যাল দিব তত বেশি ও ভালো কাজ করবে, এই আর কি। বস আমি যেটা করি আর কি আমার ক্লায়েন্টের জন্য, সেটা হচ্ছে আপনার কয়েকটা কিওয়ার্ড দিই যেটা আপনার প্রোডাক্টের সাথে একবারই রিলেভেন্ট, এই কিওয়ার্ডটা দিয়ে জাস্ট কন্টেন্ট আমি ছেড়ে দিই আর কি। এটা তো খুব ভালো একটা পারফর্ম করে আর কি। ঠিক আছে, কিওয়ার্ড কোথায় দেন? এসে প্রাইমারি এই টেক্সট যে অ্যাড ডিটেল হেডলাইন হিসাবে? ডিটেল টার্গেটিং আর কি, যেখানে যে ইয়া থাকে আর কি, ডিটেলস টার্গেটিং। ও ওই যে ইয়া আর কি, বুঝতে পারছি, ইন্টারেস্ট বা হ্যাঁ হ্যাঁ, ইয়ে, মানে হ্যাঁ, প্রোডাক্ট বুঝতে পারছি। রিলেটেড, একবারে প্রোডাক্টের সাথে রিলেটেড আর কি, ঠিক কয়েকটা আছে, ওগুলো কিওয়ার্ড তো দিয়ে হ্যাঁ জাস্ট ঠিক আছে। ছেড়ে দিই। প্রথম অবস্থায় তো ধরেন ওইভাবেই আপনাকে ফাঁকা মারে, যেমন এই যে যার একদম নতুন বিজনেস, কোনো ডাটা এগিয়ে দেবে, কিছুটা দিতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে আর কারো কোনো কথা আছে? হ্যাঁ বস, বস, হচ্ছে একটা প্রশ্ন ছিল। হুম, প্রথম দিনই অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। করেন। বস, ডিটারমাইন্ডের যে বিষয়টা বললেন, ডিটারমাইন্ডের যে প্লেসমেন্টটা, ওইটা তো অনেকটা আমরা ম্যানুয়ালি অনেকটা সিলেক্ট করে দেই, সব তো আমরা দেই না। ওই ক্ষেত্রে কি এআই আবার ওইটাকে ওরকম ওদের মতো করে ইয়ে করতে না, পারে? তাইলে হচ্ছে আপনি যেগুলো যেগুলো সিলেক্ট করছেন তার মধ্যেও চেষ্টা করবে। বাট আমরা তো দেখতে পারি, আমরা তো ডাটা অ্যানালাইসিস করে দেখতে পারি যে আমার কোন জায়গাটা সব থেকে বেশি মানুষ, তাহলে সিলেক্ট করার সময় সেটাই করা উচিত। বাট এআই এর যুগে আপনাকে এআই এর হাতে ছেড়ে দেওয়া উচিত এই জিনিসগুলো। না, অনেক সময় দেখা গেলো ম্যানুয়ালি যে কন্টেন্ট গুলো আমরা তৈরি করি ওগুলো তো আর মিলবে না। না মিললে তাহলে ওইটুকুর মধ্যে দেখানোর চেষ্টা করবে, যদিও সেরকম মতো না পাই বা
যে অডিয়েন্সকে দেখাচ্ছে সে যদি বিহেভিয়ার মধ্যে না পায় তাহলে অ্যাড ভালো পারফর্ম করবে না। ওকে ওকে বাস। বস একটা ভাই প্রশ্ন আমার ছিল। একটা কোশ্চেন ছিল, জি স্যার। আমাদের কি ডাটাগুলো কি নিজেদের কালেক্ট করতে হবে নাকি এটাও মেশিনই কালেক্ট করে দিবে? ভাই এগুলো মেশিন কালেক্ট করে আমরা দেখাবো না। ওকে, বস থ্যাংক ইউ। বস এই জায়গায় বলছিলেন হচ্ছে একটা বিজনেসের জন্য ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ দরকার আছে। তো হচ্ছে একটা এমএমএ ফাইট ক্লাব বা হচ্ছে একটা হিজামা সেন্টারের জন্য আপনার ওয়েবসাইটটা কতটুকু ম্যান্ডেটরি এবং ওয়েবসাইটটাকে ব্যবহার করে কিভাবে আর কি হিজামা সেন্টার কি ভাই? কাস্টমার বা পেশেন্টদের জানা যায়। হিজামা সেন্টার কি? যে হিজামা সার্ভিস দেয় যে, কি আমি বুঝি না, এটা সার্ভিসের এক্সপ্লেন করেন। এটা হচ্ছে সিঙ্গার মতো, এখন হচ্ছে ডিজিটালি ওই যে কাপ ব্যবহার করে একটা হিজামা সার্ভিস দেয়। এটা আগের যুগে যেটাকে সিঙ্গা বলতো আর কি, কাপিং থেরাপি। ও কাপিং আচ্ছা থেরাপি। আচ্ছা হ্যাঁ আচ্ছা কাপিং আচ্ছা। থেরাপি। ইজামা ইজামা। হুম হুম হুম। এই সমস্ত জিনিস হ্যাঁ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এখন। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভালো, কারণ এই সমস্ত জিনিস তার একবারে এরকম না। যেমন ধরেন আপনি, এগুলো আমি পরবর্তীতে আসবো, তারপর ধরেন একটু বলি। যেমন ধরেন আপনি ফ্ল্যাট সেল করেন, তো এই ধরনের প্রোডাক্ট কি এরকম জি। যে ঠিক আছে আমার একটা ফ্ল্যাট পছন্দ হলো, 2 কোটি টাকা দাম, অ্যাড টু কার্ট করলাম, চেক আউট করলাম, পারচেস করলাম, ফ্ল্যাটটা মাথায় করে আপনার বাসায় দিয়ে যাবেন? নো। তাহলে এই ধরনের এগুলো কমিউনিকেশন ওয়েতে হয়। এই হিজামাও যা বুঝলাম তাতে তাই হয় আর কি। খোঁজ খবর নেবে, সার্ভিস শুনবে, টাইপের বুঝে আর কি। তার কাছে যাবে। সার্ভিস টাইপ, সার্ভিসই, সার্ভিস টাইপ না বলছেন। তো সার্ভিস। এই সমস্ত বস জিনিস আপনার হোয়াটসঅ্যাপে নেন, মেসেঞ্জারে নেন। আর ওয়েবসাইটটা আপনার হচ্ছে যে ওই যে ব্র্যান্ডিং এর যে কথাটা বললাম না, মানে এটা আপনার ট্রাস্ট পোর্টফোলিও হিসেবে রাখতে ওয়ার্দিনেসটা পারে আর কি। বাড়ায়, এটা আপনার ট্রাস্ট বাড়ায়। এই আর কি, যে ঠিক আছে এর ওয়েবসাইট আছে, ও ফাইন, এদের পেজে এতগুলো ফলোয়ার আছে, ও ফাইন, এই আমার ইয়া করবে, আরে বস এদের আমাদের কি কিন্তু রিভিউ আছে, এই আর কি। হিজামারাও ঠিক আছে, একটা ওয়েবসাইট থাকা ভালো। বস থাকলে আমাদের ভালো বুঝতে ওয়েবসাইট পারি। বানানো কি শিখাবেন? হ্যাঁ, ওয়েবসাইট বানানো আমরা শেখাবো ভাই। আচ্ছা বস ভাই, এখানে এই সমস্ত হ্যালো। প্রশ্ন যে করেন, মানে কেন এই প্রশ্ন করেন? কথা বলি, ধরেন এই সিস্টেমটা কাজ করবে কিসের উপরে? ডেটার উপরে। তা আপনি যদি তাকে কোনো ডেটাই না দেন তাহলে এই সিস্টেমটা কি ভালো কাজ করবে? না। তাহলে ডেটার জন্য তো আমাদের যখন এই যে আমরা আমরা যখন ইয়া করি, মানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স করি, সেখানে আমরা কাস্টম অডিয়েন্স দিয়ে দিই না? যে আমার ওয়েবসাইটে যারা ভিজিট করেছে, অ্যাড টু কার্ট করেছে, আমার বা পেজে এঙ্গেজ হয়েছে তাদেরকে। তো আমার যদি কোনো ডেটাই না থাকে তাহলে আমি তাকে কি দিব? এই জন্য আমাদের হয়তো ট্রাফিক ক্যাম্পেইন একটু চালাতে হতে পারে। পেজে ধরেন এটা মোটামুটি লাইক না থাকলে আপনাকে কেনে না, 2টা লাইক ক্যাম্পেইন চালাতে হতে পারে। যখন পর্যাপ্ত ডেটা হয়ে যাবে এরপর থেকে শুধু আপনি এই খেলায়, যেমন আমরা এখানে, এইখানে হচ্ছে যে আমরা কোনো ইয়ে না, একদম ডিরেক্ট সেলস, কারণ এর পর্যাপ্ত ডেটা আছে, পর্যাপ্ত পরিমাণ ডেটা আছে, এর কোনো কিছু লাগে না। দেখেন 8 সেন্টে একটা মেসেজ আসতেছে, মানে এই জামানায় এসে কল্পনা করা যায় যেখানে 20-22 সেন্টের নিচে কোনো মেসেজ নাই। আট, তার মানে কি এর পর্যাপ্ত ডেটা আছে, যে কারণে এটা ভালো কাজ করতো। কিন্তু এই বিষয়টা একদম নতুন হতো, তাহলে কি আমি এটা করতে পারতাম? পারতাম না। আচ্ছা ঠিক আছে, এই কথাগুলো আমাদের আরো ক্লিয়ার হবে সামনে। আর কারো কোনো কথা আছে? আরেকটু আছে ভাই আর কি। স্যার আপনার এটা আগে শেষ করে নেন, যতটুকু আপনার এই আছে কোর্সের মধ্যে আজকের। বস প্রথম দিন যেভাবে অ্যাক্সেস দিয়েছেন একবারে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, হ্যাঁ, কি? অ্যাডভান্স লেভেলের না, প্রশ্ন। ওইটাই প্রথম অবস্থায় হয়তো হতে পারে, ও হয়তো হয়, অসুবিধা নেই। কাউকে ছোট করেন না, তারা বলতে থাক। ঠিক আছে, ওকে, ফ্যান্টাস্টিক। আমরা নেক্সট ইসে আসি। হ্যাঁ, নেক্সট ইসে আসি। আচ্ছা, এন্ডোমিডা ইটসেলফ এ ফানেল। এন্ডোমিডা ইটসেলফ এ, আচ্ছা এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করি, বাদ দেন, আপাতত এটুকু থাক। কারণ এটা এখানে আবার বক বক করতে হবে আধা ঘন্টা, আপাতত থাক। ঠিক আছে স্যার, এটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করি। কারো কোনো কথা থাকলে বলেন, আমি আপনাদের কয়েকটা হোমওয়ার্ক দিব, সেটা করতে হবে। ঠিক আছে স্যার, কারো কোনো কথা থাকলে বলতে থাকেন, আমি হোমওয়ার্কটা রেডি করি। জি স্যার। হোমওয়ার্ক নাম্বার 01। স্যার বস আমি একটা কথা বলবো, স্যার রাগ হইবেন না তো? বলেন। রাগ, আমি আমরা ভয় আমি পাই। কি রাগ করতেছি? আমি রাগ করতেছি না।
আমি না আপনাকে স্যার, না চিন্তার ঠিক খোরাক আছে। যোগাচ্ছি না না, আপনি খোরাক যে যেমন সেটা আমাদের আপনার জন্য কি আসলে করা কল্যাণ। উচিত কি করা উচিত না ভালো করার না জন্য। অবশ্যই স্যার, একটা জিনিস জানার ছিল হচ্ছে এই যে আমার একটা বিজনেস আছে, ওইটার জন্য আমি কোথা থেকে ওয়েবসাইট নিলে ওই সবাই বাটপারি করে, আমি এটাই তো ভয় পাই আর ঠিক কয় আছে, টাকা। আপনি নক দিন, আমরা ওই যে এয়ার হোস্টের কাছে পাঠাই দেবো না, মিলনের কাছে। হোস্টিঙ্গারতে বানান ভাই, হোস্টিঙ্গার। বস পার্সেন্টেজটা একটু আবার সামারি বলতে পারবেন? ক্রিয়েট ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ। আমি একটা দিব আর কি, হ্যাঁ, আমি আপনাদের কয়েকটা ভিডিও দিচ্ছি, ওখানে দেখানো আছে। পেজ টেজ ভাই এখন ক্রিয়েট করা ফরা আর এগুলো চলে না, এটা আপনারা করবেন, ইউটিউবে অনেক ভিডিও আছে। ভাইজান এই যে এক্সিওমি এই যে 24115 আর ইনি খালি ভিডিও অন করে রাখছে আর কি। আচ্ছা থাক, করুক না, অসুবিধা, আপনারা দেখাইতেছে, আপনি দেখেন না, অসুবিধা কি। আচ্ছা, আমাদের কাজ হলো এই শীটটার মধ্যে পাবেন, এই যে একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করে, হ্যাঁ, এই যে ইউআরএলটাতে গেলেই পাবেন। এই ফেসবুক পেজটা টাইপটা সিলেক্ট করবেন, হ্যাঁ, ফেসবুক পেজের একটা নাম দিবেন, কোন ক্যাটাগরির, একটা ডেসক্রিপশন চ্যাট জিপিটিতে লিখে নেবেন, একটা প্রোফাইল পিকচার দিবেন, সরি লোগো দিবেন, হ্যাঁ লোগো, এই সে এটা কভার ফটো বানাবেন, যদি না বানান আপনি নিজের ছবি দিয়ে দিবেন, মানে এই জিনিসটা আপনাকে কখনোই করতে হবে না, বা যাদের করা আছে তাদের তারা করেনও না, যারা একদম নতুন তারা এই কাজটুকু করেন। স্যার পূর্বের কাজগুলো সাবমিট করতে পারবো? হ্যাঁ। ওকে আচ্ছা, বস আমি তো অনেকগুলো ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, যদি ওইগুলো। করা আছে তাহলে আপনার করার দরকার নেই, আপনি ওইটার স্ক্রিনশট নিয়ে জমা দেবেন হোমওয়ার্ক। ওকে ওকে। এরপরে হচ্ছে যে এই জিনিসগুলো সুন্দর করে এখানে কিভাবে অপটিমাইজ করবেন, কিভাবে দিবেন, আমি ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আগের ক্লাসের ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, মোটামুটি সেইগুলো দেখে আপনাদের কাজ হলো একটা ফেসবুক এবং একটা ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করা এবং সেটাকে অপটিমাইজ করা। অপটিমাইজ করা মানে কভার ফটো দেয়া, এই ইয়া ডিসক্রিপশন দেয়া, ফোন নাম্বার অ্যাড করা, ইমেল অ্যাড্রেস অ্যাড করা, এগুলো সুন্দর করে করে ফেলবেন। ঠিক আছে স্যার? বস এইটা আপনাদের ঠিক হোমওয়ার্ক, আছে বস। যাদের আছে তারা করা দরকার নেই, আর যাদের নাই তারা করবেন। কিভাবে করবেন? সুন্দর করে আপনার নাম প্রথমে আপনার নামটা দিবেন, তারপরে এই হোমওয়ার্ক নাম্বার আর ক্লাস নাম্বার দিবেন, ঠিক আছে স্যার? তারপরে হচ্ছে ব্যাচ নাম্বার উল্লেখ করবেন, করে সুন্দর করে এই গ্রুপটাতে সাবমিট করে দেবেন। ঠিক আছে স্যার? এই একটা, এখন ধরেন এটা যদি আপনি নাও করেন অসুবিধা নেই, ওই যে এক্সপিরিয়েন্স ইজ বেটার দেন নলেজ একটা কথা আছে না, মানে এইটা একবার এক্সপিরিয়েন্স করা মানে দেখবেন দিন শেষে আপনার ভালো লাগবে না, আমি একটা কাজ করেছি। এই কাজগুলো কিন্তু আপনার করতে হবে না ভাই, কিন্তু এটা একবার করে ফেললে কোথায় কি আছে সেটা আপনি জেনে ফেললেন, যারা একদম নতুন তাদেরকে বলছি, আর যাদের করা আছে তাদের দরকার নেই। ঠিক আছে স্যার? বস কোশ্চেন আছে। পেজে তো করতে হবে না। বস কথাটা আর কি শেষ করেন, তারপরে কথা বলেন, প্রশ্ন করেন। ক্লাসের শুরুতেই বলেছিলাম আইল ডেঙ্গায় ঘাস খাবেন না, সাউন্ড করবেন না। সাউন্ড করতেছেন কেন? স্টুপিড নাম্বার ওয়ান ভাই। আচ্ছা, তাহলে আপনার নামটা দিবেন, হোমওয়ার্ক কত দিয়ে সুন্দর করে সাবমিট করে দিবেন। আবারও বলছি, যারা নতুন তারা একবার এক্সপিরিয়েন্স করে ফেলেন, ভেরি গুড থিং। আর যাদের করা আছে কোনো দরকার নেই। ঠিক আছে স্যার? বলেন আপনার প্রশ্ন বলেন। বস জি বস, আর কি বললেন যে আর কি একটা ফোন নাম্বার দিতে ফেসবুক পেজে আর কি অপটিমাইজ করার জন্য। এখন ধরেন আমি বাংলাদেশি, আমার বিজনেস চলছে ইউএসএ তে, তখন তো আমার ফোন নাম্বার দিতে পারতেছি না। আর কেউ অধিকাংশ ভিডিওতে দেখেছি আর কি এইভাবে ফোন নাম্বার দিতে বলে, এখন সেটা কি করব? আপনাকে আমি একটা টেস্টিং পেজ ক্রিয়েট করতে বলতেছি, এর মধ্যে আবার বিদেশ ফিদেশ আসতেছে কেন ভাই? আপনি বলেন তো, আপনাকে বলতেছে আপনি একটা, ধরেন একটা ক্লোদিং ব্র্যান্ডের হতে পারে, বিউটি ব্র্যান্ড হতে পারে, স্কিন কেয়ার হতে পারে, ওই যে হিজামা সার্ভিস হতে পারে, হসপিটাল হতে পারে, যে কোনো এক ধরনের বিজনেস আপনি একটা পেজ ক্রিয়েট করবেন জাস্ট ফর আপনার প্র্যাকটিসের জন্য। এর ভিতর বিদেশি আর দেশি আসতেছে কেন ভাই? বোঝেন নাই কথা? জি বস একটা বিষয় জানার ছিল। হুম। আমার একটা ছোটখাটো ব্যবসা আছে, এখন এই আদিল এগ্রো। জি স্যার জি। এখন এইখানে কি কোনো সাপোর্ট পাবো, মানে আপনার পরিচিত কেউ বা
হ্যাঁ, এর মধ্যে তো আমাদের টিম হবে না, নেক্সট টিম এর মধ্যে থেকে একজন পেয়ে যাবেন যে আপনার কাজ করে দিবে। অসুবিধা কি সবই আছে? পাওয়া যাবে। সমস্যা নেই, এই যে যে সামনে কুরবানি আসতেছে, কেউ না হলে আমি আপনার আপনার গরু কেমন বিক্রি করে দেবো। কেমন সাপোর্ট লাগবে স্যার? ওনার কেমন সাপোর্ট আমি লাগবে? আপনার গরু বিক্রি করে দেবো ভাই। আমাদেরও লাগবে। জোস বস জোস। ঠিক কত এখানে ডলার অনেক আমাদেরকে দিয়ে মানুষ আমরা আছে গরু কাজ দেবো সবাই। করে, অনেক মানুষ আছে কাজ শিখবে, এখান থেকে যারা কাজ শিখবে তাদেরকে আমি নিজে কাজ দেবো ভাই, যদি ভালো ইয়া হয়। বস ওই যে ইনশাআল্লাহ বস। যারা একেবারে মানে জানে না কিছু, তাদের সাথে ওই যে ভালো খারাপ মিলিয়ে দিয়ে, না না হলে তো ওই গ্রুপের টিমের মধ্যে আমরা আমরা করবো না, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ইয়ে করবো, একটা গ্রুপ তৈরি করবো না, ভালো খারাপ মিলাই করে দেবো, ঠিক আছে? এখন আপনি ভালো না বস, খারাপ তাই বলেন। একটা কথা ছিল, হুম। সেটা আলহামদুলিল্লাহ। হচ্ছে হোয়াটসঅ্যাপে আজকে থেকে তো যেহেতু ক্লাস শুরু হয়েছে, এখন হোয়াটসঅ্যাপে সবাই দেখতেছি উড়াদুরা যেভাবে মেসেজ আপনার এগুলো দেয়। নিয়ে কথা বলতে হবে না ভাই, আপনি থামেন, আপনি আপনার ডিউটি পালন করেন, এটা আমার ডিউটি। আচ্ছা, আচ্ছা বস। প্রথম 2-3টা ক্লাস অনেকের অনেক কনফিউশন থাকবে, তারা একটু প্রশ্ন করে, একটু সহ্য করেন রে ভাই, সারাদিন গার্লফ্রেন্ড নক দিলে তো পটাপট মারতে থাকেন, এখানে একটু সহ্য হচ্ছে না? না, এরপরে সবাই অটো ঠিক হয়ে যাবে। প্রশ্ন না, ওই যে ঠিক আছে পরিচয় ভাই, বুঝছি, গট ইট। আর কারো কোনো কথা আছে? না হলে ক্লাস শেষ। না স্যার। যদি দ্রুত যেতে চাও একা একা যাও, আফ্রিকান প্রবাদ। যদি অনেক দূর যেতে চাও সবাইকে নিয়ে যাও, এখানে কিছু আছে দুর্বল, কিছু আছে মিডিয়াম, কিছু আছে অনেক ভালো, আমরা সবাই মিলেই সামনে হাঁটবো। তো সবাই সবার দিক দেখতে হবে, ঠিক আছে স্যার? জি। বস আমার একটা কথা, বস একটা কথা ছিল। অনেকে হচ্ছে দেখি অনেক কোশ্চেন করলে এটার বিরুদ্ধে ওনারা হয়তো আপনি যেটা বলছেন অনেক কমন সেন্স ইউজ করে কোশ্চেন করতে পারতেন, ইটস রাইট, বাট আমরা যখন কেউ কোশ্চেন করলে আপনি কিছু বলতেছেন ইটস ওকে, বাট আমরা যখন এটার ফিডব্যাক দেওয়ার ট্রাই করি বা আমরা এটার এটাও অ্যান্সার দিয়ে আপনার ফেলি কিছু তখন বলতে উনি হবে না, এটাও থেমে একটু যাবে, আপনি আপাতত থামেন, আপাতত থামেন। ওয়ার্কটা জমা দিবেন তো ভাই, বললাম এই গ্রুপে, নট হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারপর এই প্রশ্ন আসে কেন হয়েছে? ঠিক স্যার আছে। স্যার এই যে যে হোমওয়ার্ক গুলো দিলেন এগুলো কি আমরা হোয়াটসঅ্যাপে পাবো? মানে লিঙ্ক গুলো স্যার দিয়ে দেবেন? হ্যাঁ, সব দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো।